কলকাতার হিন্দু ও তথাগত রায়ের সহপাঠীর বয়ান। যারা আমাকে দেখছেন তারা জানাবেন যে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, তাহলে আমার জন্য সুবিধা হয়। প্রসঙ্গটা সম্পূর্ণ কলকাতা, যদিও লেখা আছে কলকাতার হিন্দু, কিন্তু বাংলাদেশ প্রসঙ্গ চলে আসবে। আমাকে শোনা যাচ্ছে কিনা দয়া করে জানাবেন যারা দেখতেছেন। আশা করছি আমাকে শোনা যাচ্ছে। তার আগে আমি পড়ে শোনাই। ধন্যবাদ, প্রণাম পরিচয় বাংলাদেশ থেকে। জি ধন্যবাদ আপনাকে। কি ঋতু পর্ণ মন্ডল, ধন্যবাদ। মিজান মিয়া, জি পড়ে শোনা যাচ্ছে, সবকিছু ঠিক আছে বলেছেন। কৃষ্ণ রায়, ধন্যবাদ আপনাদের। আগে পড়ে শোনাই তথাগত রায় কি বলেছেন। তার আগে বলি তথাগত রায়টা কে। আপনারা অনেকেই জানেন, তারপরেও যারা জানেন না তাদের জন্য বলছি। তথাগত রায় হচ্ছে একজন রাইট উইং হিন্দু পলিটিক্যাল থিঙ্কার। এটা তিনি তার ভেরিফাইড পোস্টে এটা তার পরিচয় হিসেবে তিনি দিয়েছেন। আমি সেটাই বলতেছি। রাইটার, ফর্মার গভর্নর, মিশন এক্সপোজিং, ওটা আলাদা বিষয়। তার পরিচয় হলো তিনি একজন রাইটার, ফর্মার গভর্নর, একজন পলিটিক্যাল রাইট উইং পলিটিক্যাল থিঙ্কার। অর্থাৎ তিনি কিন্তু স্পষ্ট তার পরিচয় দিয়ে দিয়েছেন। কি বলেছেন? রাইট উইং হিন্দু পলিটিক্যাল থিঙ্কার। কিন্তু বাংলাদেশের বা ভারতের অন্যান্য ধর্মীয় লোক কিন্তু এইভাবে স্পষ্ট বক্তব্য দেন না তার রাজনৈতিক পরিচয় কি। তারা বলবে বিভিন্ন ক্যামোফ্লেক্স ড্রেস নেবে, কেউ মুসলিম লীগ সাজবে, কেউ কমিউনিস্ট সাজবে, সেটা বাংলাদেশ হোক আর ভারত হোক। মুসলমানরা কেউ প্রগতিশীল সাজবে, কিন্তু এভাবে স্পষ্ট লিখবেন না। তিনি তিনি তার আইডেন্টিটি প্রকাশ করেন। এদের মানুষগুলো ভালো, সে যে মতেরই হোক, আপনি তার সাথে দ্বিমত হন না কেন। কেউ যদি তার আইডেন্টিটিকে ক্লিয়ার করে, তিনি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগেন না, স্পষ্ট বলে দিয়েছেন তিনি কে। কিন্তু আমাদের বাংলাদেশের মৌলবীরা দেখুন বলে গণতন্ত্র চাই, কিন্তু তারপর দলের নাম কি ইসলামী খেলাফত। বাটপার, পুরো বাটপার। কারণ আপনি ইসলামিক খেলাফতের রাজনীতি করে তো আপনি গণতান্ত্রিক রাজনীতি করতে পারেন না। যাই হোক, সেটা অন্য বিষয়। তথাগত রায় কি বলেছে আগে সেটা বলি, দেখাই আপনাকে তিনি কি বলেছেন। এটা হচ্ছে তার পোস্ট, আমি পড়ে শোনাই। তিনি একদিন আগে এই পোস্টটি দিয়েছেন। সেই পোস্টটি তথাগত রায় মহাশয়ের এই পোস্টটি আমার দৃষ্টিগোচর হয়েছে যখন তিনি পোস্ট করেছেন তখনই। তাহলে আপনাদের পড়ে শোনাই তিনি কি বলেছেন। যদি এটা বাংলাদেশ প্রসঙ্গ না আসতো হয়তো আমি সেটা আলোচনায় আনতাম না, কারণ প্রসঙ্গ বাংলাদেশ হিন্দু চলে এসেছে, সেই জন্যই তার এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা যদি আমি বলতাম আপনারা গুরুত্ব দিতেন না। এটা কিন্তু আমারও কথা, এই গবেষণা আমারও। কি বলেছে শুনেন। তিনি তথাগত রায় মহাশয়ের একদিন আগের পোস্ট। আমার সহপাঠী সব্যসাচী, মানে তথাগত রায়ের সহপাঠী, আমার সহপাঠী সব্যসাচী ঘোষ দস্তিদার, সাচী জি দস্তিদার মার্কিন নাগরিক, তার বন্ধু একজন মার্কিন নাগরিক, সদ্য বাংলাদেশ ঘুরে এসে বিশেষত নিজ দেশ গাভা, বরিশালকে তিনি, বরিশালের আগের নাম গাভা, এখানে কিন্তু একটা ইশারা আছে, গাভা, বরিশাল, মাদারীপুর এবং ঢাকা, নিজ দেশ বলতে তিনি আগে এখানকার এই অঞ্চলে বাসিন্দা ছিলেন, বাংলাদেশ অঞ্চলে। জানালেন অসহ্য নির্যাতন সত্ত্বেও বাংলাদেশ ও দেশের হিন্দুদের মনোবল এখনো অটুট আছে। কি জানিয়েছেন? যে এই জানালেন অসহ্য নির্যাতন সত্ত্বেও ও দেশের, মানে বাংলাদেশের হিন্দুদের মনোবল এখনো অটুট আছে। কিন্তু বিচিত্র প্রতিক্রিয়া পেয়েছেন যে কজন মুসলমানের সঙ্গে কথা বলেছেন তাদের থেকে। কোথা থেকে? বাংলাদেশি মুসলমান থেকে। কি পেয়েছেন? তারা বলেছে এই বিষয়ে তো হিন্দু প্রধান পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের কোনো হেলদোল নেই, মানে প্রতিক্রিয়া নেই। হেলদোল পশ্চিমবঙ্গের লোক ব্যবহার করে, মানুষেরা আমাদের বাংলাদেশে এটা সাধারণত ব্যবহার করে থাকে না। এই শব্দটা হেলদোল মানে কোনো প্রতিক্রিয়া নেই, বা কোনো জামাল ভাইয়ের ভাষায় বলে কোনো এত ক্যাত নাই, আরেকটু যদি ভালোভাবে বলেন চিন্তা ভাবনা নাই। কি বলেছেন? কিন্তু তারা বলেছেন এই বিষয়ে, মানে হিন্দুদের নির্যাতনের বিষয়ে, মানে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়ে হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের কোনো হেলদোল নেই। আপনি কোন সুদূর নিউ ইয়র্কে থাকেন, আপনার এত মাথা ব্যথা কেন? এটা কাকে বলেছে? সব্যসাচী ঘোষ দস্তিদার, যিনি একজন মার্কিন নাগরিক, তথাগত রায় সাহেবের
মহাশয়ের বন্ধু সহপাঠী খাটে এখন প্রতিক্রিয়া দিয়েছেন তথাগত রায়। তার নিচে 3টি প্যারাতে তিনি লিখেছেন, 3টি অনুচ্ছেদে লিখেছেন। লাস্ট অনুচ্ছেদে 3য় অনুচ্ছেদ তিনি লিখেছেন খাঁটি কথা। তাই সৌমিক ভট্টাচার্যের কাছে আমার আবেদন। কার কাছে করেছেন? পশ্চিমবঙ্গের বিজেপি প্রধান সৌমিক ভট্টাচার্যের কাছে তার আবেদন, মানে তথাগত রায়ের আবেদন, এই বিষয়ে পশ্চিমবঙ্গের হিন্দুদের জাগ্রত করুন। আর শুভেন্দু অধিকারীর কাছে আবেদন। শুভেন্দু অধিকারী বাংলাদেশের পশ্চিমবঙ্গের বর্তমান বাংলাদেশের সবচেয়ে অজনপ্রিয় ব্যক্তি, অপছন্দের ব্যক্তি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী এখন বিজেপির মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের। তার কাছে আবেদন করেছেন কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করুন যাতে বাংলাদেশি মুসলমানদের ভারতের পর্যটন ভিসা ও চিকিৎসা ভিসা বন্ধ করে সে দেশে হিন্দু নির্যাতন বন্ধ করেন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে ভারতের ভিসা, পর্যটক ভিসা, চিকিৎসা ভিসা বন্ধ করলে একটা চাপ থাকবে, তখন হিন্দু নির্যাতন বন্ধ হবে, এটা তার ধারণা। এবার আমি পুরো লেখাটা আপনাদের পড়ে শোনাই, কারণ এখানে আমি ভেঙে ভেঙে পড়েছি, আপনাদের বুঝতে সমস্যা হয়েছে বা ভুল বুঝতে পারেন, পুরোপুরি শুনে। তথাগত রায় পোস্ট দিয়েছেন, আমার সহপাঠী সব্যসাচী ঘোষ, সাচী জি দস্তিদার মার্কিন নাগরিক ইন ব্র্যাকেটে সদ্য বাংলাদেশ ঘুরে এসেছেন, বিশেষত নিজের দেশ গাভা, বরিশাল, মাদারীপুর এবং গাভা মানে বরিশাল, মাদারীপুর এবং ঢাকা। জানালেন অসহ্য নির্যাতন সত্ত্বেও হিন্দুদের ও দেশের হিন্দুদের মনোবল এখনো অটুট আছে। কিন্তু বিচিত্র প্রতিক্রিয়া পেয়েছেন যে কজন মুসলমানের সঙ্গে কথা বলেছেন তাদের থেকে। তারা বলেছে এই বিষয়ে তো হিন্দু প্রধান পশ্চিমবঙ্গের বাঙালি, হিন্দুদের কোনো হেলদোল নেই। আপনি কোন শুধু নিউ ইয়র্ক থাকেন, আপনার এত মাথা ব্যথা কেন? খাঁটি কথা। তাই সৌমিক ভট্টাচার্যের কাছে আমার আবেদন, এ বিষয়ে পশ্চিমবঙ্গের হিন্দুদের জাগ্রত করুন। আর শুভেন্দু অধিকারীর কাছে আবেদন, কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করুন যাতে বাংলাদেশি মুসলমানদের ভারতের পর্যটন ভিসা, চিকিৎসা ভিসা বন্ধ করে সে দেশে হিন্দু নির্যাতন বন্ধ করেন। এটা হুবহু আমি তথাগত রায় মহাশয়ের, সাবেক গভর্নর, তার বক্তব্য আপনাদের শোনালাম। এবার কিছু এখান থেকে কমেন্ট দেখি, আমরা কমেন্ট দেখি। আমি এখানে কমেন্ট করেছি সময় উপযোগী গুরুত্বপূর্ণ পোস্ট। তার এই কমেন্টে 43 জন সেখানে প্রতিক্রিয়া জানিয়েছেন। এইখানে জি ইরা দত্ত নামে একজন কমেন্ট করেছেন যে এটা পশ্চিমবঙ্গে নতুন করে বলার আছে কিছু, পশ্চিমবঙ্গ তো সবই জানে, তারপরে এখন শুভেন্দু অধিকারী কি করেন সেটা দেখার অপেক্ষা। আরেকজন লিখেছেন, তার নাম প্রতিমা চক্রবর্তী। 2024 থেকেও যদি ভারত সঠিক নীতি গ্রহণ করতো তবে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন কমতো ও এই দেশের ভারত বিরোধী মানুষদের শিক্ষা হতো। কিন্তু এটা আমার কমেন্ট না, কিন্তু আমার মন্তব্য না, কোনো পররাষ্ট্র নীতির কারণে ভারতের এই করুণ পরিণতি, কোন পররাষ্ট্র নীতির কারণে ভারতের এই করুণ নীতি বাংলাদেশের জন্য যে এখানে মৌলবাদীরা ভারতকে কথায় কথায় গালি দেয়, ভিসা পুরো খুলে দিল, আর লাইনে কে যায়? হিন্দুরা ভিসা পায় না। কি গণতন্ত্র আর মানবিক ভারত? আশ্চর্যবোধক চিহ্ন। একমাত্র শুভেন্দু অধিকারী 2024 আগস্ট থেকে বাংলাদেশে হিন্দুদের হয়ে ওপেন কথা বলেছে। পৃথিবীতে আর কোন নেতা এত সাহস ও মানবিকতা দেখাতে পারে নাই। আমাদের কথা শোনার মতন কেউ নেই। নরেন্দ্র মোদী আসলেই কি জানে নরেন্দ্র মোদীকে আসলে কি জানে বাংলাদেশ নিয়ে? তিনি প্রশ্ন করেছেন, মানে দাঁড়িয়ে দিলেও এটা আসলে প্রশ্ন, নরেন্দ্র মোদী আসলে কি জানে বাংলাদেশ নিয়ে? আমার কি জানে, আমার সন্দেহ আছে। মানে প্রতিমা চক্রবর্তী সেটা সন্দেহ প্রকাশ করেছেন। আরেকজন লিখেছেন দেবাশিস মিস্ত্রি, সময় উপযোগী পোস্ট, এটা করতে পারলে হিন্দু নির্যাতন অর্ধেক কমে যাবে, এটা তিনি মনে করেছেন, এগুলো আমার মন্তব্য না। একজন লিখেছেন অমলেন্দু ধর, তিনি আবার বিপরীত কথা বলেছেন যে পর্যটন ও চিকিৎসা বিষয় বন্ধ হলে হিন্দু নির্যাতন আরো বাড়বে, এটা তার বক্তব্য। বলুন, বিশ্বের সকল হিন্দুরা ভারতের ডিফ্যাক্টো নাগরিক, কেউ সেখানে গিয়ে থেকে যেতে চাইলে থাকতে দিতে হবে। বাংলাদেশে হিন্দুদের রক্ষা করা তো দূরের কথা, তাদের পক্ষে কথা বলার ইচ্ছা ভারত সরকারের নেই। আমি তার উপরের এবং নিচের অংশের সাথে সম্পূর্ণ একমত নই। মাঝখানে যে বলেছে, বলুন বিশ্বের সকল হিন্দু ভারতের ডিফ্যাক্টো নাগরিক, কেউ সেখানে গিয়ে যেতে চাইলে থাকতে দিতে, এটা আমি বারবার বলে আসছি। আমি বছরের পর বছর ধরে বলে আসছি, সারা পৃথিবীর যত হিন্দু সনাতনী রয়েছে তারা ভারতের নাগরিক। ইভেন আমি বলতে চেয়েছি যারা নাস্তিক হবে তারাও ভারতের নাগরিক। বিশেষ করে পাকিস্তান, বাংলাদেশের যারা নিজেকে নাস্তিক ঘোষণা করবে তারাও ভারতের নাগরিক, এবং তাদের দেওয়া উচিত। কারণ
ভারতীয় দর্শনে নাগরিকত্ব স্বীকৃত। নাস্তিক্যবাদ ইউরোপ থেকে আসে নাই, হাজার হাজার বছর যাবৎ 4000 5000 বছর আগে থেকেই ভারতে চলে এসেছে। আপনি তাদের নাগরিকত্ব দিবেন, দিতে হবে, দেওয়া উচিত। তাহলে ভারত যে সভ্য প্রাচীন সভ্য সংস্কৃতি, সভ্যতার দেশ, সংস্কৃতির দেশ, শিক্ষার দেশ, বিদ্যার দেশ, বুদ্ধির দেশ, বেদ বেদান্তের দেশ, দর্শনের দেশ, সেটা প্রমাণ হয়ে যায়। জি হ্যাঁ, আমি তার এই যে উপরের নিচের যেটা চমৎকার মন্তব্য করেছেন, সবাই চমৎকার মন্তব্য, আমি সবারটা তুলে ধরছি। আরেকজন লিখেছেন একদমই ঠিক, একটু অফ টপিকে মেসেজ উল্লেখিত বরিশাল গ্রামের একটু অন্যরকম তাৎপর্য। বরিশাল 3টি গ্রামের 3টি পরিবার শিক্ষা সংস্কৃতি অর্থনৈতিক সাফল্যের জন্য নিরিখে জগৎ বিখ্যাত। এগুলো হলো গাভার ঘোষ, দস্তিদার, বানুরি পাড়ার গুহ ঠাকুরদা কি ও কাঁচা বেলের বসু। এই কাঁচা বেলের বসু এই 3 পরিবার সদস্য বংশ দ্বারা দেশে বিদেশে এসেছে। তাই এটা আমি বিস্তারিত জানি না এই ব্যাপারে। আচ্ছা, তারপর দেখি আরেকজন লিখেছেন বিজয় সাহা। তিনি লিখেছেন আপনি নিজে ভালো কিছু করে এক্সাম্পল তৈরি করলে সবাই বেশি করে উদ্বুদ্ধ হবে। সেই কারণে আমার ধারণা তথাগত রায় মহাশয় এই কারণে পোস্টটা দিয়েছেন নিঃসন্দেহে, সেই জন্যই তো উদ্বুদ্ধ করার জন্যই বলেছেন, কোনো সন্দেহ নেই। আচ্ছা, একজন লিখেছেন তার নাম অনুতোষ বিশ্বাস। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে কয়জনা হিন্দু রয়েছেন তারা মুখ বুজে সব সময় ভয়ে ভয়ে রয়েছে। লুঙ্গি পরা দাড়িওয়ালা সব হিন্দু সম্পত্তি দখল করে দাপট দেখে যখন তখন যা খুশি করতে পারে, অথচ দেশটা হিন্দুদেরই আধিপত্য ছিল। পূর্ব বাংলার বেশিরভাগ বাড়ি ঘর জমি জায়গায় হিন্দুদেরই ছিল। একজন কমেন্ট করেছেন। আরেকজন লিখেছেন দেবব্রত রয় চৌধুরী। তিনি লিখেছেন আমি সব সময় বলে আসছি বাংলাদেশের সাথে বন্ধুত্ব নয়, দাড়িপাল্লায় মেপে দেয়া নেয়ার সম্পর্কের অতিরিক্ত আহ্লাদি না করাই উচিত। আগ বাড়িয়ে শত্রুতা নাই করলাম, কিন্তু মিত্রতার প্রয়োজন নেই। বিভিন্ন দাবি উঠিয়ে ক্রমাগত চাপে রাখলেই হবে। যখন ওরাও ভারতের কাছে কিছু আশা করা বৃথা মনে করবে, তখন ওদেরও নিরাশ হওয়ার কথা আসবে না। অযথা ভারতের বিরুদ্ধে কুৎসা রটিয়ে বাংলাদেশের জনগণ উত্তেজিত করার প্রয়োজন থাকবে না। তোদের হয়ে কাজ করলে কাজের ভুল খুঁজতে থাকবি। আর কি লিখেছে, ভারত প্রভুত্ব করছে বলে বদনাম করবি। যদি তোদের জন্য কিছু না করি তবে তো দেয়া নেয়া প্রভুত্ব গোলামি কোনো কিছুই খুঁজে পাবি না। থাক ভাই, তোরা সুখে থাক। তবে ভারতের বিরুদ্ধে কাজে লিপ্ত হলে ভারত নিষ্প্রিয় থাকবে না, এটা নোটিফাই করে রাখা উচিত। অনেকে বলেছেন মেডিকেল ভিসা না দিতে, কিন্তু আমি মনে করি এটা দেওয়া উচিত। মানবিকতা নয়, দেশের ব্যবসায়িক স্বার্থ এবং বাংলাদেশ ভারতের নির্ভরতা ভিসা দেওয়া উচিত, এটা তার মত। আচ্ছা, বাংলাদেশে আরেকজন লিখেছেন বাংলাদেশের মুসলমানদের যে চিন্তা ভাবনা, যে বাংলাদেশের হিন্দুরা ভারতের মুসলমানের চেয়ে নিরাপদ আরামে আছে, এটা একজন লিখেছেন, একজন মুসলমান লিখেছেন। মুসলমানদের চিন্তা এরকম হবে, কিন্তু তাকে যদি প্রশ্ন করেন, তথাগত রায়ের ওইখানেই পোস্টটা করেছে, কিন্তু সেই নির্বোধ মুসলমানটাকে যদি প্রশ্ন করা হয় এত আরামে আছে, তাহলে বাংলাদেশের মুসলমান যে হারে বৃদ্ধি পেয়েছে, হিন্দু কি বেড়েছে? ভারতে এত খারাপ, এত নির্যাতন করে মুসলমানদের, তাদের তো উৎপাদনও কমে নাই, সংখ্যাও কমে নাই, তাদের শক্তিও তো কমে নাই, কিন্তু বাংলাদেশে এত আরামে আছে, তাহলে হিন্দুরা কেন থাকতে পারলো না? এই কথাটা কি মইনুল কাদের সাহেব উত্তর দিতে পারবেন না, এই মুহূর্ত তার নাই। ওই চাপা মারবে, মুসলমান মানে মিথ্যা কথা বলতেই হবে, মুসলমান মানে তথ্য উপাত্ত ছাড়া কথা বলতেই হবে। বাংলাদেশে হিন্দুরা যদি এত আরামেই থাকে, তাহলে সেখানে কমে গেল কেন? এই প্রশ্নের উত্তরেই এই মইনুল কাদের নামক মুসলিমরা জবাব দিতে পারবে না, তারা সেটা ঘাউরামি করবে। আপনি যদি এদের বলেন বাবা তুমি আফিম খাও কেন, আপনারা বলবে তোর পোলা যে বিড়ি খায়। এরকম তাদের যুক্তি আর কি। বাংলাদেশের সনাতনদের পক্ষে কে কথা বলে? কেউ কথা বলে না। ভারতে মুসলমানদের পক্ষে খোদ হিন্দুরাই আছে, এই কমিউনিস্টেরা আছে, কংগ্রেস আছে, সপা আছে। কংগ্রেস তো বলে দিয়েছে মুসলমান, কংগ্রেস থাকলেই মুসলমান থাকবে, মুসলমান থাকলে কংগ্রেস থাকবে। বাংলাদেশে কোন দল এটা বলতে পারবে যে হিন্দুরা থাকলে এই দল থাকবে, এই দল থাকলে হিন্দুরা থাকবে? বলতে পারবে? কি বলেছে? তারপরে ভারতের মুসলমানদের কারো সহযোগিতা দরকার নাই, তারা নিজেরাই স্বাধীন। তারা কোনো বিষয়তে কিছুতে ভয় পায় না। তাদের সারা পৃথিবী থেকে সহযোগিতা আসে, সাপোর্ট আসে, বুদ্ধিজীবীরা আসে, লেখকেরা আসে, সাংবাদিকেরা আসে, টাকা পয়সা নিয়ে আসে।
কিন্তু বাংলাদেশের হিন্দুদের জন্য খুব ভারতে যায় না। এই কথাটা এই বাংলাদেশের বাঙ্গ মুসলমানদের আপনি বুঝাইতে পারবেন না। ভারত খুব খারাপ, মুসলমানদের অত্যাচার করে। আজ পর্যন্ত বাংলাদেশ, ভারত থেকে একটা মুসলমান বাংলাদেশে এসেছে, একটা মুসলমান পাকিস্তানে গেছে, একটা মুসলমান আফগানিস্তানে গেছে, বরং কোটি কোটি মুসলমান পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ভারতে আছে, বসবাস করে। তারপরেও বলবে যে ভারতে মুসলমানদের উপর অত্যাচার করে। পৃথিবীতে ভারত হচ্ছে একমাত্র রাষ্ট্র যেখানে সব ফেরকার মুসলমান নিরাপদে আছে। ইরানে গেলে সুন্নিরা উষ্টা খাবে, পাকিস্তানে শিয়া সুন্নি উষ্টাউষ্টি করবে, সৌদি আরবে তো সুন্নিরা শিয়ারা থাকতেই পারবে না। ইরাক ইরান তো 7 বছর যুদ্ধ করছে, 10 বছর যুদ্ধ করছে শিয়া সুন্নি মিলে। তারপরেও ভারত খারাপ, কিন্তু ভারতে ওই যে মুসলমানরা বেশি আরামে থাকে, সুখে থাকে, তারপরে ওই চাপা মারবেই বাংলাদেশি মুসলমানেরা, যাই হোক বা যারাই হোক। একজন লিখেছেন, তার নাম অরিন্দম রায়, তিনি লিখেছেন, স্যার নমস্কার, মানে তথাগত রায় পোস্টে লিখেছেন, আপনি ঠিকই বলেছেন, এই বিষয়ে সকলে মিলে মানে হিন্দু মিন ব্র্যাকেট এগিয়ে আসতে হবে। ও একটা গালি দিছে গুলোকে, আমাদের দেশে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া চলবে না। মানে বুঝলাম না কথা। হ্যাঁ, মানে গালি দিয়েছে যারা বাংলাদেশে যে ভিসা নিয়ে আসতেছে মুসলমান, তাদের না করেছে। আরেকজন লিখেছেন সুরঞ্জন ঘোষ, সহমত, এটাই দরকার, না হলে রক্ষে নেই। আরেকজন লিখেছেন স্নেহাশিস নাগ, তিনি লিখেছেন সহমত, অসাধারণ মননশীল উপলব্ধি। আরেকজন লিখেছেন 13 অক্টোবর 21 নামে ছদ্মনাম, একেবারেই সত্য বলেছেন, পশ্চিমবঙ্গের হিন্দুদের বাংলাদেশ হিন্দুদের জন্য চরম সত্য কথা বাঁচার কথা বলতে হবে। আরেকজন লিখেছেন রাজীব হাজরা, তিনি লিখেছেন ভিসা তো অবাঙালি হোটেল ব্যবসায়ীদের চাপে সরকার দিচ্ছে, ওদের ব্যবসা আগে, তারপর কিছু না কিছু বলেন। তার মানে কি আপনি মানে রাজীব হাজরার বক্তব্যে কি বিষয়টা এরকম যে বিজেপির রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এই অবাঙালিদের হোটেল ব্যবসার চাপে ভিসা দিতে বাধ্য হচ্ছে? এটা একজন লিখেছেন তনয় সাহা, দারুণ বলেছেন, একদম সঠিক। আরেকজন লিখেছেন পাপিয়া মায়ুর, তিনি লিখেছেন, আমরা পশ্চিমবঙ্গের হিন্দুরা তথা ভারতবর্ষ কি বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়িয়ে তাদের মনোবল বাড়াতে পারি না? তাদের রক্ষা করা ভারতবর্ষের কর্তব্য। জি, আপনি ঠিকই বলেছেন। কি পাপিয়া ময়ূর। আরেকজন লিখেছেন কুমার মাধুর, একদমই সঠিক তথ্য, বঙ্গভূমির বিপদ কাটাতে। রাজা বিশ্বাস লিখেছেন, এই ইলেকশন ছিল হিন্দুত্বের লড়াই, হিন্দুর সাথে ছিল মুসলমানের লড়াই। এই লড়াই মানে নির্বাচনের কথা বলতেছে, এই যে রাজ্যের বিজেপির নির্বাচন যেটা হয়ে গেল, বিজেপি ক্ষমতা আসলো, এই লড়াইয়ে হিন্দুরা জিতেছে, হিন্দুরা রাজা হয়েছে, দেশের রাজাও হিন্দু, রাজ্যের রাজাও হিন্দু, তাই বাংলাদেশি হিন্দুদের জন্য এই লড়াই তাদের প্রয়োজন, এটা ওদের কর্তব্য। আরেকজন লিখেছেন বিজয় দেব, দাদা বাংলাদেশি হিন্দুদের জন্য আমাদের বিজেপির থেকে কেউ কিছু বলছে না, একমাত্র তপনদা যতদিন বেঁচে ছিলেন ততদিন বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলতেন এবং কিছু ভাবতেন। আরেকজন লিখেছেন অনির্বাণ কুমার ঘোষ, সাচি কাকু বিগত 40 বছর ধরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। আমি ওনার সাথে 2023 সালে বাংলাদেশে যাই, সে এক বিচিত্র অভিজ্ঞতা, উনি আমার কাকা হন। এই সাচি মানে সব তথাগত রায় মহাশয় যার বিষয়ে পোস্ট লিখেছেন সে তার কথা বলেছেন। অনেক কমেন্ট আছে। হ্যাঁ, আরেকজন লিখেছেন ইন্দ্রানীল ঘোষ, তিনি লিখেছেন উপযুক্ত পদক্ষেপের জন্য পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আরেকজন লিখেছেন কি চন্দ্রানী রায়, তিনি লিখেছেন চন্দ্রানী রায় লিখেছেন সহমত, কিন্তু যাদের নাম করলেন তাদের কানে কি জল যাবে মনে হয় না। মানে বলেছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ভারত সরকারের কথা, পশ্চিমবঙ্গের হিন্দুদের কথা, যে তাদের কানে হয়তো এটা যাবে না। আরেকজন অবশ্য প্রশ্ন করেছেন, আপনি যখন রাজ্যপাল ছিলেন তখন কি কিছু করেছেন? প্রশ্ন করেছেন ঘোষ সারাথি পার্থা।
একজন লিখেছেন অভিষেক সরকার, আপনার রাজনৈতিক মতের বিরুদ্ধে কিন্তু যেটা বললেন সেটা অবশ্য কর্তব্য। আমি বুঝলাম না, তার কথাটা বুঝিনি এটার কথা। আরেকজন লিখেছেন বরুণ পি মন্ডল, শেষ লাইনটা একটা দাওয়াই হতে পারতো, কিন্তু দুর্বল চিত্তের ভারত সরকার ভারত বিরোধীদের শুধু ভিসা না, তাদের এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধাও দিচ্ছে। আরেকজন লিখেছেন কি চান, আরেকজন লিখেছেন কি চান্দি চারান, চান দি চারান, আমি দুঃখিত নামটা যদি উচ্চারণ ভুল করে থাকি ক্ষমা করবেন। আমি তাকে সংক্ষিপ্ত বলি, চি সিনহা, সি সিনহা বলেছেন সম্পূর্ণ সম্মত অবলম্বনে বাংলাদেশকে সব রকম সহযোগিতা বন্ধ স্থগিত করা উচিত। আরেকজন লিখেছেন রাজীব ঘারই, তিনি লিখেছেন সরাসরি জল বন্টন চুক্তির নবায়ন নিয়ে চাপ দেওয়া হোক, যেমনটা পাকিস্তানকে দেওয়া হচ্ছে। একজন লিখেছেন অঞ্জন ভট্টাচার্য, বাংলাদেশের পেশেন্ট না আসলে বাইপাসের ধারের যে নার্সিং হোমগুলো আছে তাদের মালিকেরা আবার সদ্য চড্ডি শিবিরের নাম লিখেছে, তারা তো না খেয়ে মরে যাবে দাদু। যাই হোক, এই ব্যাপারে আমার কোনো কমেন্ট নাই। এটা কি অঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন। একজন চমৎকার লেগেছেন কৃষ্ণা সরকার, বাংলাদেশে মুসলমানরা আল্লাহর চেয়ে ভারতকে নিয়ে বেশি চিন্তা করে। তিনি সাটায়ার করেছেন, টিজ করেছেন। আরেকজন লিখেছেন স্বদেশ সেন, মাঝে মাঝে একটা অপরাধ বোধ কাজ করে, আমরা ওদের জন্য কিছুই করতে পারি না, মানে বাংলাদেশের মুসলমানদের জন্য কেন্দ্রীয় সরকারকে ওদের দেশে হিন্দুদের বিষয়ে হস্তক্ষেপ করার আবেদন জানাই। আমার তো একজন লিখেছেন কি প্রদ্যুৎ ঘোষ লিখেছেন, আমার তো মনে হয় এখন সময় এসেছে পপুলেশন এক্সচেঞ্জ করে এই বিষয়টা কথাবার্তা শুরু করা, হিন্দুরা আসতেই থাকবে আর এখান থেকে কেউ যাবে না, এটা চলতে পারে না। এটা একটা প্রস্তাব হতে পারে, বাংলাদেশে যে সকল হিন্দু চলে যেতে চায় তাদের অবশ্যই নিয়ে যাওয়া উচিত ভারতের, আমার মনে হয়। একজন লিখেছেন প্রকাশ মন্ডল, তিনি লিখেছেন বাংলাদেশের হিন্দুদের নিয়ে তো কেন্দ্রীয় কোনোদিন কোনো কথা বলেনি, আমরাও তাই সচেতন ভারতবাসী হিসেবে ভারত সরকারের কথা মেনে চলেছি, না হলে তো আমরা দেশদ্রোহী বলা হবে, তাহলে এত দুঃখ পাচ্ছেন কেন? তিনি প্রশ্ন করেছেন উল্টো তথাগত রায় মহাশয়ের কাছে। আরেকজন বলেছেন অমিতাভা মিত্রা, আপনার দূরদর্শিতা অসাধারণ, এটা অনেক সাধারণ হিন্দু এখন অনেকদিন ধরে বলে আসছে, কিন্তু দুঃখের বিষয় এত সহজে যে সমস্যাটা সমাধান করতে পারত কেন্দ্র সরকার, তাদের কোনো হেলদোল নেই, মানে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। আরেকজন লিখেছেন অদিতি লাহিড়ী, তিনি বলেছেন সহমত, পশ্চিমবঙ্গের হিন্দুদের এবং সরকারের প্রতিবাদ ও নির্যাতিত বাংলাদেশের হিন্দুদের দিকে সাহায্যের হাত বাড়ানো প্রয়োজন, কেন্দ্রীয় সরকারকে সচেতন করা প্রয়োজন। আরেকজন লিখেছেন সুব্রা খান, সরাসরি জনবিনিময় দরকার, আমাদের দাদুরা জনবিনিময় না করে ভুল করেছে, সরাসরি দুই বাংলা জনবিনিময় করে নেওয়া দরকার, শরিয়া প্রেমী জিহাদিরা বাংলাদেশে যাক, শুধুমাত্র রাষ্ট্রবাদী মুসলিমরা থাকুক। আরেকজন লিখেছেন ইন্দ্রাণী সাহা, তিনি লিখেছেন আপনি একটা আন্দোলন করে তুলুন স্যার, মানে তথাগত রায় মহাশয়কে বলেছেন। আরেকজন প্রশ্ন করছেন প্রসেনজিৎ দে, তিনি বলছেন তোমাদের কথা শুনে দাদু, ভারতীয় অপররাষ্ট্র মন্ত্রণালয় প্রশ্ন করেছেন তিনি। একজন লিখেছেন অরূপ কুমার সরকার, তিনি লিখেছেন
যে পরিষেবা, চিকিৎসা পরিষেবা সহজে পাওয়ার অ্যাডমিট কার্ড ইস্যু বন্ধ করা হোক, কঠোর পদক্ষেপ গ্রহণ করে বিভিন্ন অসুখের আপাত প্রতিষেধক নেই। অনেকেই কমেন্ট করেছেন, আবার আপনাদের পোস্টটা পড়ে শোনাই। প্রিয় দর্শক, আপনারা হয়তো যারা পরে এসেছে, পরে শুনছেন আমার কথা, তাদের বিষয়ে আমি বলি। একদিন আগে তথাগত রায় মহাশয় একটা পোস্ট দিয়েছেন, পরে এটা আবার শোনাই কেন এগুলো বললাম, এরপর আমি আমার মতামত ব্যক্ত করছি। আমার সহপাঠী সব্যসাচী ঘোষ দস্তিদার, যিনি সাচী জি দস্তিদার মার্কিন নাগরিক, ব্রেকেটে লিখেছেন, আমার সহপাঠী সব্যসাচী ঘোষ দস্তিদার সদ্য বাংলাদেশ ঘুরে এসেছেন, বিশেষত নিজের দেশ গাভা মানে বরিশালের গাভা, মাদারীপুর এবং ঢাকা। জানালেন অসহ্য নির্যাতন সত্ত্বেও এদেশের হিন্দুদের মনোবল এখনো অটুট আছে, কিন্তু বিচিত্র প্রতিক্রিয়া পেয়েছেন যে কজন মুসলমানের সঙ্গে কথা বলেছেন তাদের থেকে। তারা বলেছে এই বিষয়ে তো হিন্দু প্রধান পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের কোনো হেলদোল নেই। আপনি কোন সুদূর নিউ ইয়র্কে থাকেন, আপনার এত মাথা ব্যথা কেন? খাঁটি কথা। তাই শ্রমিক ভট্টাচার্যের কাছে আমার আবেদন, এই বিষয়ে পশ্চিমবঙ্গের হিন্দুদের জাগ্রত করুন। আর শুভেন্দু অধিকারীর কাছে আবেদন, কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করুন, যাতে বাংলাদেশি মুসলমানদের ভারতের পর্যটন ভিসা চিকিৎসা ভিসা বন্ধ করে সে দেশে হিন্দু নির্যাতন বন্ধ করেন। এটা হচ্ছে তথাগত রায় মহাশয় সাহেবের পোস্ট জান, এবং আমি এতক্ষণ আপনাদের কমেন্টগুলো পড়ে শোনালাম। আমার বক্তব্য, আমারও কিছু মতামত আছে এইবার এই প্রসঙ্গে, তাহলে সেগুলো আপনাদের আমি শুনাই। আমার মতটা হচ্ছে, প্রথমত যে মার্কিন নাগরিক তথাগত রায় মহাশয়ের বন্ধু সহপাঠী সব্যসাচী ঘোষ দস্তিদার বা সাচী জি দস্তিদার, তিনি যেটা বলেছেন তা সর্বাংশে সত্য। আমি মনে করি মাত্র 3 প্যারাতে 3 অনুচ্ছেদে তথাগত রায় মহাশয়, সাবেক গভর্নর, তিনি যে বক্তব্যটা লিখেছেন, রাজ্যপাল তিনি যে কথাটা লিখেছেন, সেগুলো বিবৃতি দিয়েছেন, বা এটা তার মত বিবৃতি। শেষ অংশে তিনি লিখেছেন, শেষ অংশটা পরে আসতেছি, কি বলেছেন তিনি? একটা কথা, অসহ্য নির্যাতন সত্ত্বেও সে দেশের মানুষ অটুট আছে, এই ব্যাপারে আমার দ্বিমত আছে। এটা হয়তো জি দস্তিদার, সব্যসাচী ঘোষ দস্তিদার এবং রাজ্যপাল মহাশয়ের কাছে সঠিক মতে আমি মনে করি তাদের মনোবল অটুট নেই। এটা আমি আপনার সাথে একমত না। নির্যাতন করতে করতে হতে হতে, নির্যাতিত হতে হতে দাসত্ব বরণ করছে। আপনি এটাকে যদি মনে করেন মনোবল, আমি এটা একমত নই, আমি দুঃখিত। এটা আমি আমার অবস্থান থেকে ব্যাখ্যা করলাম। আমি একজন বাংলাদেশী হিসেবে এবং মুসলিম পরিবার থেকে আসা একজন মানুষ, এবং বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক সম্প্রীতি এবং বিপজ্জনক অবস্থা, সবগুলো সম্পর্কে আমি আপনাদের চাইতে বেশি অবগত আছি। হতে পারে আপনার অত্যন্ত বিজ্ঞ মানুষ, তাতে কোনো সন্দেহ নেই। আপনার অন্য বিষয় অবশ্যই আমার চাইতে মহাপণ্ডিত, কোনো বিষয় আপনাদের আমি ছাত্র অর্জন করি, কিন্তু বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন নিপীড়নে আমার যথেষ্ট গবেষণা আছে, যথেষ্ট। এবং আমার সেই গবেষণা বায়াস্ট নয়, কারো দ্বারা, না হিন্দু দ্বারা প্রভাবিত, না মুসলমান দ্বারা প্রভাবিত, বা কেউ আমাকে বলেনি যে পয়সা দেয়নি যে তুমি এটা গবেষণা। আমি নিজের পয়সায় গবেষণা করেছি, জেলায় জেলায় ঘুরেছি, আর আমার জেলাই তো যথেষ্ট গবেষণার জন্য। আমার জামালপুর জেলায় যথেষ্ট, বৃহত্তর ময়মনসিংহ যথেষ্ট। কোন পাতিলে ভাত, কতগুলো ভাতের চাল ফুটেছে কিনা, সেদ্ধ হয়েছে কিনা, তার জন্য তো সব চাল টিপে টিপে দেখার দরকার নেই। একটা জেলায় যথেষ্ট সারা বাংলাদেশে। আর বৃহত্তর ময়মনসিংহ জেলা তো যথেষ্টই, জামালপুরি যথেষ্ট। আমাদের বৃহত্তর ময়মনসিংহ জেলায় যে এখন যে বিভাগ, সেই জেলাগুলো তো গবেষণা করলে হয়ে যায়। ঢাকা বলেন, আর জামালপুর বলেন, সরিষাবাড়ি বলেন, ময়মনসিংহ বলেন, টাঙ্গাইল বলেন, নেত্রকোনা বলেন, এগুলো যথেষ্ট গবেষণার জন্য। আপনি যেটা লিখেছেন, বলেছেন অসহ্য নির্যাতন, তাদের নির্যাতন সত্ত্বেও ও দেশের হিন্দুদের, মানে বাংলাদেশ হিন্দু মনোবল এখন না অটুট নেই। বাংলাদেশের হিন্দুদের মনোবল অটুট নেই। তারা এখন নির্যাতিত হতে 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 তারা এখন দাস হিসেবে নিজেদেরকে মেনে নিয়েছে। যেমন একটা কাজের মেয়ে, তাকে আপনি অসম্ভব নির্যাতন করেন, একটা সময় সে মেনে নেয়, ওটা অটুট বলে না। আমি অত্যন্ত বিনয়ের সাথে আমি তথাগত রায় মহাশয় এবং তার সহপাঠী বন্ধু সব্যসাচী ঘোষ দস্তিদারকে বলবো, মহাশয়দ্বয়, এটা অটুট থাকা মনোবল না। আমি জানি বাংলাদেশের হিন্দুদের কোনো মনোবলই নেই, এটা আমি সবিনয়ে আপনার সাথে এটা প্রত্যাখ্যান করলাম। তারা বাংলাদেশে এখন দ্বিতীয় নয়, তৃতীয় শ্রেণীর
বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগ এখন তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে 2024 সালের পরে। দ্বিতীয় শ্রেণীর নাগরিক এখন আওয়ামী লীগের যারা মুক্তিযুদ্ধের পক্ষে, তারা এখন দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আর তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর নাগরিক হয়ে আছে সংখ্যালঘু হিন্দুরা। হিন্দু তৃতীয় নাগরিক শ্রেণীর নাগরিক হয়ে আছে হলো অন্যান্য সংখ্যালঘু বৌদ্ধ এবং খ্রিস্টান। আর সনাতনীরা চতুর্থ শ্রেণীর নাগরিক হয়ে আছে বাংলাদেশে। বিশ্বাস হয় না আপনার? আপনি কি কি এক্সাম্পল চান আমার কাছে, আমি দিয়ে দিই আপনাকে। সেটা হলো, বাংলাদেশে কোন হিন্দুকে মালাওয়ানের বাচ্চা বলে সে প্রতিবাদ করতে পারে কি? যখনই তাকে কেউ মালাওয়ানের বাচ্চা বলে, এতটুকু বলার তার সাহস নাই, এই তুই কি বললি, এইটুকু বলার কোনো মেয়েদের তো নাই, কোনো পুরুষেরও নাই, কোনো মর্দেরও নাই। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে ক্ষমতাধর হিন্দু ব্যক্তির নাম হচ্ছে গয়েশ্বর চন্দ্র রায়। তাকে মালনের বাচ্চা বললে, আমি তাকে যদি মানে কেউ, আমি তো এগুলো বলি না, তাকে যদি কেউ মালনের বাচ্চা বলে গালি দেয়, তার প্রতিবাদ করার মুরদ আছে তার? নেই। সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটিরই নেই এই মুহূর্তে। রাষ্ট্রীয় ক্ষমতায়, সাংগঠনিক ক্ষমতায় সবচেয়ে শক্তিমান হিন্দু হচ্ছে, সনাতন হচ্ছে গয়েশ্বর চন্দ্র রায়। তিনি প্রতিবাদ করতে পারবেন না, তাহলে আপনি কিভাবে বললেন তাদের মনোবল না? তারা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের সনাতনীদের দশাটা কিভাবে বলি। আমাদের জামালপুরে একটা গল্প আছে, যদি বলে ফরিদ তোরে যদি কেউ থাবড়ায় কয়টা সর খাইতে পারবি? তা আমি সাধারণ হিসেবে 2-3টা খাইতে পারবো, আর যেহেতু মার্শাল আর্ট প্র্যাকটিস করা আছে তাহলে হয়তো আরো কয়টা বেশি খাইতে পারবো। তাহলে 3টার জায়গায় 6টা ধরেন সর্বোচ্চ। এখন যদি বলে তোর যদি বাইন্ধে ভিড়ায়, তাহলে যত মারতে পারো। তো বাংলাদেশে হিন্দুদের অবস্থা তাই। এদের কথা হলে এদের তখন বান্ধে হাত পা বেঁধে এদের পেটানো হচ্ছে। তাই তারা তাদের আপনি যত নির্যাতন করেন, এটা মনোবল অটুট রাখা বলে না। মনোবল অটুট যদি তারা প্রতিবাদ করার হিম্মত রাখত, পারে না, তারা পারবেও না। কারণ তাদের ওইভাবেই, তাদের না আছে কোনো সাপোর্ট, না আছে মনোবল, তাদের না আছে পৃষ্ঠপোষকতা। এমনকি বাংলাদেশের হিন্দুদের, আমার ধারণা যে বাংলাদেশের হিন্দুরা এটা কোনো কিছু করতেও চায় না। তারা চিন্তা করে বাংলাদেশের হিন্দুরা, ওই যে আপনি বললেন না যে পশ্চিমবঙ্গের হিন্দুরা কিছু করতেছে না, নিঃসন্দেহে সত্য। দ্বিতীয় প্যারা নিয়ে কথা বলতে গিয়ে প্রথম প্যারা তিনি বলেছেন যে, আরেকটা প্রশ্ন করেছে বাংলাদেশের মুসলমানরা বলছে, এই বিষয়ে তো হিন্দু প্রধান পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের কোনো হেলদোল নেই, নিউ ইয়র্কে থেকে আপনি কেন মাথা খামান? কথা ঠিক। শুধু পশ্চিমবঙ্গের হিন্দুরা বাংলাদেশের হিন্দুদের নিয়ে কোনো মাথা খামান, এটা সত্য, নিঃসন্দেহে সত্য। কিন্তু 2খান কথা আছে এখানে, এটা সত্যর পরে 2খান কথা আছে। তাহলে বাংলাদেশের হিন্দুরাও নিজেদের নিয়ে মাথা খাবে না। আমি শেখ ফরিদ গত 10 বছরে অন্তত 1000 হিন্দুকে বলেছি আপনারা দেশ ছেড়ে চলে যান, সময় থাকতেই, আরামে থাকতেই। 1000-এর মধ্যে বোধহয় 5 জন গেছে, আর 995 জন যায় নাই। কেন যায় নাই জানেন? কলকাতা যায় কি করবো, ভারতে যায় কি খামো, এখানে কি খান? আবার ভগবানে তো বিশ্বাস করেন। ওই যে আমি এই জন্য বলেছি যে কখন যাবে জানেন? খালি পেটে খালি পায়ে। বহুবার বলেছি বাংলাদেশের হিন্দুরা খালি পেটে খালি পায়ে চলে যাবে। তখন কি চিন্তা করবেন? তখন কিভাবে যায় খাবেন, কোথায় থাকবেন, কি খামো বলবেন যায়? বাংলাদেশের হিন্দুরাও অত্যন্ত অসচেতন। আমাকে গত 3 মাস অন্তত 500 হিন্দু ফোন করেছে আমাকে যে দাদা ভারতে গেলে কিভাবে থাকবো। আমি তো জানি না কিভাবে কি আপনি থাকবেন, তো আমি জানি না, বলতে পারবো না। তো আমি পশ্চিমবঙ্গের 4-5 জন হিন্দুকে প্রশ্ন করেছি, দাদা বাংলাদেশে কিন্তু কিছু হিন্দু আসতে চায়, যে তারা কিভাবে আসবে? আপনারা কি বলছে? আমি বললাম আমাদেরকে অনেকে হিন্দু প্রশ্ন করে, কারণ পাগল হয়েছেন, হিন্দুরা আপনার সে কম জানে, কেমনে আসবে? আপনারা কেন প্রশ্ন? ওটা আসবেই না, ওরা আসবে না, ভাও আলাপ করে আপনার সাথে। কথাটা যদি সর্বাঙ্গীন সত্য নয়, হয়তো 500 জনের মধ্যে 250 জন হয়তো পদ্ধতি জানে, 250 জন জানে না। এমনকি ভারতের এই মুহূর্তে বেশ কিছু হিন্দু রয়েছেন, তারা চাচ্ছেন বাংলাদেশের হিন্দুরা চলে আসুক, বরং তারা গালাগালি করে আপনারা থাকেন কেন। এবং বাংলাদেশের কিছু হিন্দুদের আমি দেখেছি যে তাদের একটু অ্যাবিলিটি আছে, তারা কি বলে, এগুলো রেখে কিভাবে যাব। অথচ কয়েকদিন আগে একজনের সাথে আমার কথা হলো, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি ভারতে চলে, তার বেতন পেনশন রেখেই তিনি চলে এসেছেন। তিনি কিন্তু ভাবেননি তার বেতন এবং পেনশন এবং মুক্তিযোদ্ধা ভাতা সব রেখে তিনি খুব শীঘ্রই লাইভে আমার সাথে আসবেন, হয়তো কালকে, এমনকি আজকে আসতে পারেন বা পরশু চলে আসবেন, তিনি আমার সাথে লাইভে কথা বলবেন। তিনি চলে এসেছেন সব ছেড়ে, তিনি একজন মুক্তিযোদ্ধা, তারপরে চলে এসেছে। আবার কেউ কেউ দেখি চাপা মারা, আমার দেশ ছেড়ে, বাংলাদেশের কিছু লোক আছে আবার মাতৃভূমি ছেড়ে কিভাবে যাব। এটা আর একটা ফ্রডিং। এটা বাংলাদেশের হিন্দুরা অনেকেই বলে, বিশেষ করে যারা রাজনীতি করে তারা বলে, এটা বেশি বলে। কিন্তু ওইটা একটা, ওরা পুরোই বাটপার। ওরা আওয়ামী লীগ বিএনপি করতে পারে না বলে প্রগ্রেসিভ দল করে, ওই বামপন্থী দল করে, বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপিতে ভাত পায় না বলে চাপা যতই মারুক। আর হিন্দুরা বাম রাজনীতি করে, এরা সবচেয়ে বেশি বাটপার।
বাংলাদেশে যে সকল হিন্দুরা প্রগতিশীল রাজনীতি নামে বাম রাজনীতি করে, এরা হচ্ছে 1 নম্বর বাটপার। মুসলমান বামদের তাও আপনি বিশ্বাস করতে পারবেন কিছুটা, শতকরা 5 জনকে। কিন্তু আপনি 100 জন বামপন্থীর মধ্যে 100 জনই মিথ্যুক ধোকাবাজ। বাংলাদেশের যেগুলো সংখ্যালঘু যারা হিন্দুরা যারা বাম রাজনীতি করে, মিথ্যুক ধোকাবাজ, এদের সাথে আমি মিশে দেখেছি। এদের মুখে এখন তো আরেক, এরা না হিন্দুর জন্য কাজ করে, না সমাজতন্ত্রের জন্য কাজ করে, কোনো কাজই তারা করে না, মিথ্যুক। বাংলাদেশের যারা সনাতনী বা হিন্দু ধর্মের যারা বামপন্থী রাজনীতি করে, এরা না হিন্দুর জন্য কল্যাণকর, এরা না সমাজতান্ত্রিক রাজনীতির জন্য কল্যাণকর, এরা টাউট বাটপার, ফ্যাশনেবল, ফ্যাশন আছে না, ফ্যাশনেবল রাজনীতি করে। আমি আবারও বলি, এরা বিএনপি আওয়ামী লীগের ভাত পায় না বলে এখানে গেছে, তাহলে কোনোদিনই যাইতো না, যাইতোই না, তারা কোনোদিনই বাম রাজনীতি করতো না যদি বিএনপি আওয়ামী লীগে এদের ভাত পাইতো। মানে বুঝতে পারছেন, তাদের পাত্তাই পায় নাই। তাই এবার আসেন যে পশ্চিমবঙ্গের, তাহলে ওই যে হ্যাঁ, আরেকটা হলো যে মুসলমানদের সঙ্গে কথা বলে যে কেন নিউ ইয়র্কে থেকে কেন এত ভাবেন। আসলে যারা ভাবে, সে নিউ ইয়র্কে থাকুক, আমেরিকায় থাকুক, বাংলাদেশেও থাকুক, তারা ভাববে। সে হিন্দুও হোক তবুও ভাববে, মুসলমান হলেও ভাবতে পারে। আমার মতো কিছু মুসলমানও আছে যারা বাংলাদেশে হিন্দুদের দুঃখ দুর্দশানে ভাবে, যদিও সেই মুসলমানদের হিন্দুরা একটা চাও খায় না, ভয় পায়। কিন্তু তাদের যারা নির্যাতন করে, তাদেরকে গরুর মাংস নিজের বাড়িতে রান্না করে খাওয়ায়, সেই রেকর্ড আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। আই এম দ্য আই উইটনেস। জামালপুর জেলায় 2-4 জন হিন্দু ছাড়া খুব কমই আমার সাথে বসে কথা বলে, ভয়ে যে শেখপুরের সাথে বসলে না মায়ের খায়। এটা এখন না, আগেই, এখন তো বসবেই না। এটা আমি 2024-এর 5ই আগস্ট আগের কথা বলতেছি। ভয়ে আমার জামালপুরের হিন্দু যারা সনাতনী যারা, আমার ভয়ে আমার পাশে বসতো না, যে বাড়িতে না হামলা করে। কিন্তু 2-4 জন ছিল যারা আমাকে বাড়িতে খাই, তার বাড়িতে খেতে না গেলে আমাকে বকাঝকা করতো, বাবা কেন আসলা না খাইতে আমার বাসায়। আমি যাইনি, আরেকটা কারণ, সেগুলো আসলে সেই বাড়িতে আক্রমণ হতে পারে, এই ভয়ে আমি জানি। এটাও সত্য। যারা আমাকে আদর করেন এবং বলেছেন, আজকে কথাটা স্বীকার করি, যারা আমাকে বলেন ফরিদ আমাদের বাসায় কেন আসলো না খাইতে, আমি আসলে ভয়েই যাইনি, আপনাদের নিরাপত্তার সাথে আপনাদের বাড়িতে যাইনি। এটা সত্য, হামলা হবে। আমি জানি যে হিন্দুটা জামাতিদের, হেফাজতি মৌলবীদের, বিএনপিদের গরুর মাংস রান্না করে বাসায় ভাত খাওয়ায়, তারা আসলে ভয়েই খাওয়ায়, এটা আমি জানি। শেখ ফরিদকে যদি চাও খাওয়ায় বিপদে পড়তে পারে, সেই ভয়ে তারা আমাকে ইনভাইট করে নাই। ইভেন আমার এলাকায় যখন প্রতিমা ভাঙচুর হতো, এটা প্রতিবাদ করতে যেতাম, হিন্দুরা এসে বলতো ফরিদের আন্দোলন করো না কেন, আমরা বিপদে পড়বো আরো বেশি। তাহলে মনোবল টুট আছে, এটা কি ঠিক না? তারা বাধ্য হয়ে, উপায় নেই, বাংলাদেশের সনাতনীদের কোনো উপায় নেই, বিকল্প নেই। যদি থাকতো, আরে ভাই, ভারতে যাওয়ার যদি সুযোগ থাকতো, বাংলাদেশে মুসলমানই চলে যেত। অলরেডি 1 কোটি থেকে 1.5 কোটি মুসলমান, আবারও বলছি, 1 কোটি থেকে 1.5 কোটি মুসলমান, ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী, সনাতন বিদ্বেষী মুসলমান ভারতে থাকে অবৈধভাবে। তাহলে সুযোগ যদি থাকতো, হিন্দুরা থাকতো না কেন? তারা থাকবে। যেখানে ইজ্জত নাই, সম্মান নাই, এখানে কেউ থাকে? আমি তো হিন্দু পরিবার থেকে আসি না, আমি কেন আত্মগোপনে আছি? কারণ এই দেশে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের কোনো সম্মান নেই, ইজ্জত নেই, তাই আমি আত্মগোপনে। আমি আমার অধিকার আদায় করে নিয়ে যাব। মনোবলে যে বলছেন না, এখানে সম্মানিত ওই যে দস্তিদার সাহেব বলেছেন, অটুট থাকলে আমার মতো কথা বলতো, তাদের মনোবল অটুট নেই। আমি ঘর ছাড়া, পরিবার ছাড়া, দেশ ছাড়া, কিন্তু আমার মনোবল অটুট, তাই কথা বলি। তারা কথা বলতে তো অন্তত কথা তো বলেন। আপনি বলেন বাংলাদেশে 100 হিন্দু কি হিন্দু অধিকার কথা বলে? 100 পাবেন? বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 1,20,30 লাখ হিন্দু রয়েছে, 1,20,30 লাখ। এর মধ্যে 10% অত্যন্ত ধনী মানুষ এবং শিক্ষিত মানুষ। তাহলে কত? 10% হলে 1 কোটিতে 10 লাখ। আমি অতিরিক্ত বাদ দিলাম, 10 লক্ষ মানুষ, হিন্দুদের 10 লক্ষ, বাংলাদেশের 10 লক্ষ হিন্দু ধনী এবং উচ্চ শিক্ষিত। 10 লাখের মধ্যে 1% কথা বললে কত হয়? 10%-এ বলেন তো আপনি? 10%, এই 10 লাখেরও 10%, তার মধ্যে 1% যদি কথা বলতো, 10 লাখে 1% কত জন হয়? প্রতি লাখে 100, তাহলে 10 লাখে 1000 মানুষ। আপনি আমাকে বলেন তো, বাংলাদেশের কয়জন হিন্দু স্বার্থের রক্ষণে কথা বলে? বলেন, একজনের নাম বলেন, একজন। গোবিন্দ পারমাণবিক, হিন্দু বৈধ খ্রিস্টান ঐক্য, ফ্রড। তারপর কি যেন হয়েছে, কি যেন সংগঠন হিন্দুদের, তারা বলে অতটুকু, যতটুকু তাদের দ্বারা বলানো হয়, তার বাইরে তারা বলবে না। তারা সকল হিন্দুদের নিয়ে কথা বলে না। তাহলে চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের যে নেতা, ইসকনের যে ধর্মগুরু, তিনি এতদিন ধরে কিভাবে জেলে থাকেন? একটা পতাকার নামে মিথ্যা কথা। তিনি কোনো পতাকা উড়ান নাই, তিনি বাংলাদেশ কোনো পতাকাই উড়ান নাই বাংলাদেশি পতাকার সাথে, 2 বছর যাবত জেলে। আর বাংলাদেশে
কালেমার পতাকার নামে ফাত্রামি করে ফিলিস্তিনের পতাকা উপরে, তার উপরে কালেমার পতাকা, তার নিচে বাংলাদেশে, তাদের তো কারো জেল হয় না। সাইদির পোলা তো বাংলাদেশের পতাকার উপরে পতাকা নিয়ে ঘুরতো, সে এখন এমপি। আর শ্রীময় কৃষ্ণ দাস ইসকনের নেতা, সে জেলে। তাহলে হিন্দুরা যদি ঐক্যবদ্ধ থাকতো, মনোবল তাহলে সে জেলে থাকে? আরে ভাই, আপনারা 1 কোটি হিন্দু যদি থাকেন, তার 10% 10 লাখ, সেই 10%-এর 1% লোক যদি কথা বলতেন বা বলাইতেন, আচ্ছা আপনি কথা বলতে পারেন না, ভালো কথা, যে বলতে পারে তাকে দিয়ে বলান। করিয়েছেন কখনো? কখনোই করেন নাই। তার জন্য তাদের মনোবল টুট আছে, তারা নিজেরাও একদিকে অসহায়, নিপীড়িত, নির্যাতিত, আরেকদিকে তাদের আগ্রহ নাই প্রতিবাদের। তো তাহলে হিন্দুরা তো বিপদে পড়বেই, বাংলাদেশি হিন্দুরা পড়বেই। বাংলাদেশের যে রোহিঙ্গারা আছে, এরা 25টি থানায় একসাথে রাখাইনে হামলা করেছিল, এই অশিক্ষিত মূর্খ দরিদ্র রোহিঙ্গারা। আর দেখবেন সাইজে ছোট ছোট, শরীর চড়ার গোস্ত নাই। আমারে ভাগ করলে 3টা রোহিঙ্গা মতো শরীর হবে। সেই রোহিঙ্গারা 25টা থানায় হামলা করছে, ওটার উপর তারা উচ্ছেদ হয়েছে, সেটা আলাদা কথা। তারা কিন্তু প্রতিবাদ করেছে। তারা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে তাদের পক্ষ অধিকার নিয়ে কথা বলতেছে। আপনাদের ভারতের রোহিঙ্গা আছে 60,000, লিস্টেড আছে 15,000। আপনাদের সরকার হিসেবে 15,000 লিস্টেড, আনলিস্টেড আরো লিস্ট করা নেই, এরকম রেজিস্ট্রি ছাড়া রয়েছে 60,000 রোহিঙ্গা। আপনি 60,000 হিন্দুদের জায়গা দিয়েছেন? 60,000 তো দূরের কথা, আপনি 6,000 হিন্দুকে জায়গা দিয়েছেন আপনারা ভারতের, পশ্চিমবঙ্গে বা অন্যদের জায়গায় দেন নাই। রিফিউজি হিসেবে হিন্দুদের জায়গা দিতেছেন না। যদি এখন বলেছে যে তারা যদি চলে আসে, তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে ধরা হবে না। কেন শুধু এটুকু বলে ক্ষান্ত হলেন? কেন বলতেছেন না যে তারা ভারতের নাগরিক? কি সমস্যা? সারা পৃথিবীতে ইহুদিরা যদি ইসরায়েলের নাগরিক হতে পারে, সারা পৃথিবীর সনাতনীরা কেন ভারতের নাগরিক হবে না? এই প্রশ্নের উত্তর দিন আমাকে। কোন ভারত, যে ভারত বলতেছে সারা পৃথিবী আমার, আমরা কুটুম্বকম, এই চাপা মারেন, এই গল্প মারেন, সারা পৃথিবীকে আপনারা কুটুম্ব বানায় ফেলবেন, আর আপনি সনাতনীদের জায়গা দিতেছেন না ভারতে। আর আমাদের কথা বাদ দেন, আমরা যারা এক্স মুসলিম বা যাদের আমাদের বলা হয় মুক্ত চিন্তক, বা আমাদের যাদের নাস্তিক বলে গালি দিতেছে, আমাদের কথা বাদ দিলাম, আমাদের মুক্ত, আমাদের জায়গা আপনারা বিশ্বাস করবেন না, দিবেন না, আপনাদের ব্যাপার। না দিলেন, আপনাদের হিন্দুদের আপনারা বিশ্বাস করেন না কেন? আমাদের তো আপনারা পাকিস্তানি 5 লক্ষ প্রতি বছর জায়গা দিবেন বউ, কোনো সমস্যা নেই। 1500 প্রতিদিন 1500 ব্যক্তি সনাতন ধর্ম ত্যাগ করতেছে, এটা নিয়ে আপনাদের কোনো হেডেক নেই। ভারতে প্রতিদিন 1500 মানুষ হিন্দু ধর্ম ত্যাগ করে তারা হয় ইসলাম ধর্ম গ্রহণ করে, মুসলমান হয়, না হয় খ্রিস্টান হয়। সেই দিকে আপনাদের হেডেক নেই। আপনাদের হেডেক হলো বাংলাদেশের মুসলমানেরা যারা বাংলাদেশের থেকে বিতাড়িত, তাদের বিশ্বাস করতে আপনাদের খুব কষ্ট হয়। আমরা 4-5 জন মানুষই আপনার জন্য বিপজ্জনক। 60,000 রোহিঙ্গা আপনার জন্য বিপজ্জনক না? মুসলমান যারা কট্টর মুসলমান, 1 কোটি অনুপ্রবেশকারী, 1.5 কোটি অনুপ্রবেশকারী হিন্দু বিদ্বেষী, সনাতন বিদ্বেষী, ভারত বিদ্বেষী মুসলমান আপনার জন্য বিপদ নয়? শেখ ফরিদেরা, মুফতি মাসুদেরা, আসাদ নুরেরা আপনার জন্য বিপজ্জনক মনে হয়? যারা আমরা সারা জীবন সংখ্যালঘুদের পক্ষে কথা বলে আমরা বিতাড়িত, পরিবার ছাড়া হইলাম, ঘর ছাড়া হইলাম, দেশ ছাড়া হইলাম, ব্যবসা বাণিজ্য চাকরি সব গোল্লায় চলে গেল, আমরা আপনাদের জন্য খুব চিন্তার কারণ। বাংলাদেশে থাকলে বুঝবেন, হিন্দু এই মুহূর্তে যেমন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বেশি নির্যাতিত, তার চেয়ে বেশি নির্যাতিত সনাতনীরা, হিন্দুরা, তার চেয়ে বেশি নির্যাতিত আমরা যারা মুক্ত চিন্তক। বাংলাদেশে মুক্ত চিন্তা করা যান হাতে নিয়ে কথা বলে, আর আপনারা মনে করেন যে আমরা আপনাদের জন্য অবিশ্বাসের কারণ হয়ে যায়। আর কি দিয়ে প্রমাণ করতে হবে? জান দিয়ে। এখন জানটা দিলেও তো বিশ্বাস করবেন না, বলবেন ওইটাও কোনো, যে বিশ্বাস করে না সে কোনো অবস্থাতেই করে না, নয়তে না হলে 90। জান দিলেও আপনারা মানবেন না যে আমরা সংখ্যালঘুদের পক্ষে কথা বলি। আপনারা 1.5 কোটি লোকের জায়গা দিবেন। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গে লাস্ট প্যারা নিয়ে কথা বলি। এখন বলেছেন যে তথাগত মহাশয় তার 3 নম্বর প্যারায় তিনি ছোট্ট পোস্ট দিয়েছেন, কিন্তু ছোট্ট পোস্টে অনেক কথা বলে ফেলেছেন, খাঁটি কথা। তাই শ্রমিক ভট্টাচার্যের কাছে আমার আবেদন, মানে তিনি আবেদন করেছেন তথাগত মহাশয় রায়, এই বিষয়ে পশ্চিমবঙ্গের হিন্দুদের জাগ্রত করুন। তিনি আবেদন করেছেন বিজেপির সভাপতির কাছে, পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি। আর শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করেছেন, মানে মুখ্যমন্ত্রীর কাছে, যে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করুন, যাতে বাংলাদেশের মুসলমানদের পর্যটন বিষয় বন্ধ করে দেয়। এটা আসলে একটা গভীর চিন্তার বিষয়। বন্ধ করলে কি, না করলে কি? একদিকে এখানে একটা ব্যবসায়িক দিক রয়েছে। 1,40,000 মানুষ প্রতিদিন ভিসা চায়, শুধু ভিসা ফি আসে 12 কোটি টাকার মতো ফি। তাহলে এই মানুষগুলোর সাথে ভারতের বাণিজ্যের সম্পর্ক আছে নিঃসন্দেহে। এটা ভারতের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন, কারণ হয়তো আমি যেটা প্রথমে আমিও বলেছিলাম যে কেন ভিসা দিচ্ছে, কেন ভিসা দেয়?
পরে দেখলাম বিড়ালের উপরে রাগ করে, যাতে না রাগ, কেউ তো ভাত খাওয়া বন্ধ করবে না, তার জন্য ভিসা দিয়েছে বাণিজ্যিক স্বার্থে। কিন্তু কখনো কখনো এটাও সত্য যে কখনো কখনো বাণিজ্যের চাইতে আরো কিছু বড় স্বার্থ থাকে। তবে আমার ধারণা, যেটা একটা কৌশল নিয়েছেন ভিসা দেওয়ার জন্য, এছাড়া আরো চাপের অনেক জায়গা রয়েছে। বাংলাদেশকে চাপ দেওয়ার যথেষ্ট জায়গা রয়েছে, সেই বোধ বুদ্ধি রাজ্য সরকারেরও আছে, কেন্দ্রীয় সরকারের তো রয়েছে। আমি এর আগে বলেছিলাম, বহুবার বলেছি, সেটা আপনাদের কলকাতার একটা কি গুহদার যে একটা চ্যানেল আছে, সেখানে প্রচার করেছিল আমার বক্তব্যটা, তার চ্যানেল আমজনতায় বলেছিলাম, সেটা গুহদা তার চ্যানেলে প্রচার করেছিলেন। আরো অনেক পদ্ধতি আছে। আমি মনে করি চিকিৎসা ভিসাটা থাকুক, এটা মানবিক ব্যাপার, এটা রাখা যেতে পারে, তা বলছি না পারে, রাখা যেতে পারে। চিকিৎসা ভিসা, আপনি পর্যটন ভিসা বন্ধ করে দিতে পারেন। যারা বলেছেন বাণিজ্য, একজন লিখেছেন ওখানে দেখলাম যে তাহলে তো ভারত না খেয়ে মরবে পশ্চিমবঙ্গের লোকজন। তো 3 বছর তো করোনা ছিল, না খেয়ে মরছেন কয়জন? কয়জন না খেয়ে মারা গেছেন? কারণ আপনি যখন মাছ ধরতে নামবেন, কাদা তো লাগবে, কিছু তো ক্ষতিগ্রস্ত আপনি হবেনই। আপনাদের এক বাংলাদেশি লোকই তো 4 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতেছে, সারা পৃথিবী থেকে আপনাদের বিনিয়োগ আসতেছে। আদানি গ্রুপ, সেখানে আপনারা বললেন যে বাংলাদেশি রোগী ছাড়া চলবে না, আপনাদের একটা আদানি গ্রুপ নাকি কোন গ্রুপ যেন 2000 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল করতেছে, সেগুলো কি বাংলাদেশি রোগীদের রূপে ভরসা করে করতেছে? নিশ্চয়ই না। কারণ বাংলাদেশের উপরে ভরসা করে যদি কেউ হসপিটাল করে, এত বোকা তো কোন ইনভেস্টর না। 2000 বেডের একটা হসপিটাল, এত হসপিটাল পশ্চিমবঙ্গে থাকার পর আরেকটা করতেছে, আরো হবে, বিহারে হচ্ছে, আরো হবে, হয়তো আরো আগামী বছর আমাদের আরো পরিচিত কিছু মানুষ সেখানে আরো হসপিটাল করবে পশ্চিমবঙ্গে, আমাদের খুবই ঘনিষ্ঠ মানুষ, সেখানে আমাদের দেখতে পাবেন। তাহলে সেখানে সেগুলোকে বাংলাদেশি রোগীর উপরে ভরসা করে কেউ কোনোদিন হসপিটাল বানাবে? আপনার তো পাটের ব্যবসা বন্ধ, আপনার তো রপ্তানি বন্ধ। আপনারা কি জানেন বাংলাদেশ থেকে এখন পাট আসতেছে না ভারতে, অন্যান্য বড় বড় বিষয় রপ্তানি হচ্ছে না, এর জন্য কি আপনাদের লস হচ্ছে? তাই এটার সাথে আমি একমত না। মেডিকেল ভিসা রাখা যেতে পারে, কারণ এটা অতিশয় মানবিক ব্যাপার। আর চাপ, অবশ্যই ভারতের পররাষ্ট্রমন্ত্রী যদি চাপ দেয় বাংলাদেশের জন্য, আমি বলেছি তো যে ভারত যদি বিট্রে করে বাংলাদেশের সাথে, যদি একবার ভারত বাংলাদেশকে শত্রু মনে করে নেয় ফাইনালি, পাকিস্তানের মতো ভেবে নেয় যে এটা পাকিস্তান, দ্বিতীয় পাকিস্তান, তাহলে কিন্তু বাংলাদেশের কপালে খারাপ গেছে। আমি বলেছি আমেরিকার সাথে পাঙ্গা নিলে বাংলাদেশের মানুষ 3 বেলার জায়গায় 2 বেলা ভাত খাবে, 1 বেলা না খায় থাকবে, কোনো সন্দেহ নেই। আমেরিকার সাথে পাঙ্গা নিলে আমাদের খুব ক্ষতি হবে, 3 বেলার জায়গায় 1 বেলা ভাত পাবে। মিডল ইস্টের সাথে পাঙ্গা নিলে 1 বেলার জায়গায় 3 বেলার জায়গায় 1 বেলা ভাত পাবে, মানে অন্তত 1 বেলা খায় বাঁচতে পারবে। কারণ মিডল ইস্টের সাথে আমাদের পাঙ্গা নিলে বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু ভারতের সাথে পাঙ্গা নিলে আমি বলেছিলাম 1 বেলা ভাত পাবে কিনা সন্দেহ আছে। কালকে ভারত যদি বাংলাদেশে রপ্তানিটা বন্ধ, মানে আমদানি, মানে বাংলাদেশে তারা খাদ্য রপ্তানি বন্ধ করে দেয়, বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে, খুবই খারাপ হয়ে যাবে। আর আরো বহুবিধ পরিকল্পনা আছে, যেগুলো সবগুলো তো এখানে বলা যাবে না কি করা যায়। কোন রকম সামরিক পদক্ষেপ ছাড়াও বাংলাদেশকে টাইট দেওয়া ভারতের জন্য 72 ঘন্টার ব্যাপার, টাইট হয়ে যাবে। মাত্র 72 ঘন্টা। হিন্দু নির্যাতন তো দূরের কথা, ভারতের বিরুদ্ধে টু শব্দটি করবে না। ওটা আমি লাইভে বলতে চাই না, ওটা আমি জানি। এটা আমি, যদি ভারতের পলিসি মেকাররা জানতে চান, সেটা আমি তাদের ব্যক্তিগতভাবে বলতে পারি, এখানে তো এটা বলবো না। বাংলাদেশকে টাইট 72 ঘন্টা, হিন্দু নির্যাতন তো দূরের কথা, ভারতের আব্বা ঢাকা শুরু করবে, 72 ঘন্টা লাগবে, 72 ঘন্টা সোজা হয়ে যাবে এই বাংলাদেশ। তাই এগুলো আমিও যেমন জানি, অবশ্যই ভারত সরকার জানে, কারণ চাণক্য নীতির দেশ, চাণক্যের পুত্র যারা ভারতীয় এত বড় বড় কূটনীতিক রয়েছে, সারা পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে, তো তারা কি আমার চেয়ে কম বোঝে? তারা অবশ্যই তা জানে। চাইলে আমরাও তার সাথে আলোচনায় অংশ নিতে পারি। কি করতে, হ্যাঁ, বাংলাদেশের ক্ষতি না করে, বাংলাদেশের সাথে যুদ্ধ না করে, সম্পর্ক নষ্ট না করেও কিভাবে টাইট দিলে ঠিক হয়ে যাবে, সেগুলো কিন্তু আমরা জানি। আপনাদের তো বড় বড় মাথা, জয়শঙ্করজির বড় মাথা, তারপর ধোভালজির বড় মাথা, শুভেন্দু অধিকারীর মাথা মানে জ্ঞান অনেক বেশি, নরেন্দ্র মোদীর আরো বেশি হচ্ছে, আরো বেশি। কিন্তু আমরা তো বাংলাদেশ থেকে জন্ম নিয়েছি, উইক পয়েন্টটা তো আমরা জানি কোথায় টাইট দিতে হবে। বিভীষণ যদি না আসতো, ঠিক আছে, বিভীষণ ছাড়া তো আপনি লঙ্কা জয় করতে পারতেন না, ভগবান হয়েও না। ভগবান রামও কিন্তু পারে নাই, মানে সনাতনী মাইথোলজিতে তিনি তো ভগবান,
ভগবান রামও পারছিল না রাবণের সাথে বিভীষণের সহযোগিতা ছাড়া। এখানে বিভীষণ মানে কিন্তু দেশদ্রোহী না, বিভীষণ হচ্ছে যে সত্যের সাথে থাকে, ন্যায়ের সাথে। বাংলাদেশ যদি সংখ্যালঘুদের বিরুদ্ধে অবস্থানে না যেত, কখনোই আমি এই কথাগুলো বলতাম না। আমি চেয়েছিলাম বাংলাদেশ একটা সব ধর্মের মানুষ নিয়ে আমরা বসবাস করব, কিন্তু বাংলাদেশের মুসলমানেরা তা করতে দিচ্ছে না। এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর। সবচেয়ে বেশি ক্ষতি হবে বাংলাদেশ থেকে যেদিন সংখ্যালঘুরা চলে যাবে, বাংলাদেশ সবচেয়ে বেশি বিপদে পড়বে, তারা জানেই না। প্রথমত আমি জানি যে বাংলাদেশ থেকে যেদিন হিন্দু চলে যাবে, বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়বে, বাংলাদেশের দুর্ভিক্ষ হবে, ভয়াবহ করুণ পরিণতি হবে বাংলাদেশে। এখনো যে ভারত কঠোর হস্তক্ষেপ করে না বাংলাদেশের বিরুদ্ধে, এটার কারণ কিন্তু ওইখানে এখনো সংখ্যালঘু আছে বলে। 1950 সনটা আমার মনে নাই, মানে 50 থেকে 53 এর মধ্যে ঘটনা। জওহরলাল নেহরুর মতো মানুষ একবার সংখ্যালঘু নির্যাতনের কারণে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং একজন ফরওয়ার্ড ব্লকের নেতা বিধানচন্দ্র তখন ছিলেন, বিধানজি মহাশয় তখন ছিলেন মুখ্যমন্ত্রী, চিঠি দিয়েছিলেন যাতে বাংলাদেশ আক্রমণ করে, মানে তখন পূর্ব পাকিস্তান। জওহরলাল নেহরু কিন্তু আক্রমণ করতে চেয়েছিলেন, এটা কিন্তু সত্য। তিনি আন্তর্জাতিক হস্তক্ষেপে পারেন নাই। তো ভারত তো এখন এত দুর্বল রাষ্ট্র নয়। ওই নেহরুর যে ভারত, এটা তো নেহরুর ভারত না, এটা নরেন্দ্র মোদীর শাসনের ভারত। আর ভারত এখন অর্থনীতি অনেক এগিয়ে। তো সামরিক পদক্ষেপ ঠিক হবে না, বা ভারত যদি বাংলাদেশে সামরিক পদক্ষেপ নেয়, সেটা ভারতের জন্য বুমেরাং হয়ে যাবে। কিন্তু বহুবিধ পদক্ষেপ রয়েছে। আর এটা তো চাচ্ছে পাকিস্তানপন্থীরা, স্বাধীনতা বিরোধীরা চাচ্ছে ভারত আক্রমণ করুক বাংলাদেশকে। তার জন্যই তো আমাদের বাংলাদেশের রিক্সাওয়ালা, হাঁপানি রুগী, তারপর আরো যারা আছে, এরা ভারত দখল করতে চায়, মোল্লারা লীলা করে ভারত দখল করতে চায়, উস্কায় যাতে ভারত হামলা করে। ধন্যবাদ আপনাদের সকলকে যারা দেখতেছিলেন। এবার কিছু কমেন্ট নেই। অবশ্যই ভারতের পশ্চিমবঙ্গের হিন্দুদের, সনাতনীদের আমি বলবো, এবং যারা প্রগ্রেসিভ মুসলমান তাদেরকেও বলবো, পশ্চিমবঙ্গের যারা প্রগ্রেসিভ মুসলমান তাদের অনুরোধ করব, যারা মানবতাবাদী মুসলমান তাদের অনুরোধ করবো, অবশ্যই বাংলাদেশের, কারণ ভারতের বামেরা তো কোনোদিনই বাংলাদেশের সংখ্যালঘুদের পক্ষে জীবনও যাবে না, এটা আমরা জানি। কারণ কমিউনিস্ট মানে হলো, ভারতের কমিউনিস্ট মানে হলো ইসলাম প্রেমী, ভারতের মার্কসিস্ট মানে হলো মোহাম্মদিস্ট। তাই তাদের বিষয়ে বলতেছি না। ভারতের যারা মানবতাবাদী মুসলমান এবং যারা সনাতনী রয়েছেন, তারা বাংলাদেশের হিন্দুদের জন্য কথা বলুন, ভয়েস রাইজ করুন, কথা বলা শুরু করুন। কথা বললে অনেক কিছু হয়, আমি তার প্রমাণ। আমি নিঃস্ব মানুষ, রাজনৈতিক ক্ষমতাহীন মানুষ, পৃষ্ঠপোষকতা ছাড়া মানুষ, আমার কথাতেই অনেক কিছু হয়ে যাচ্ছে। তাহলে আপনারা যদি সবাই কথা বলা শুরু করবেন, তখন অবশ্যই প্রতিভা। আমি জানি বাকশা আমার যতক্ষণ কণ্ঠ আছে, যুদ্ধ করেই সবাই না, কণ্ঠ অনেক কিছু। আজকাল শুধু রাজপথের দিন নয়, একসময় ছিল রাজপথ দখল করো, এখন শুধু রাজপথ নয়, আপনাকে কথা বলতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটাও কম শক্তিশালী নয়। আমি রাজপথে মিছিল করলে কয়জনে জানতো, কয়জনে দেখতো, নিউজ কয়টা পত্রিকা পড়তো, কিন্তু এই যে কথা বলতেছি, হাজার হাজার মানুষ দেখবে, লক্ষ লক্ষ মানুষ দেখবে, জানবে, বুঝবে। আর এখানে আমি ব্যাখ্যাও করতে পারি। কথা বলুন, এবং দেখবেন যে পশ্চিমবঙ্গের হিন্দুরা, সনাতনীরা যদি কথা বলা শুরু করে, সেটা চাপ পড়বে কেন্দ্রীয় সরকারের উপরে। পাশাপাশি বাংলাদেশের হিন্দুরা, সনাতনীরা যা, তারাও মনোবল ফিরে পাবে। যেটা বলেছেন মনোবল অটুট, অটুট নয়, তাদের ভঙ্গুর মনোবল আস্তে আস্তে সবল হবে। তারা এখন বাংলাদেশেই থাকুক বা পশ্চিমবঙ্গে চলে আসুক বা ভারতে চলে আসুক, সেটা পরের বিষয়, তারা সফল হবে বলে আমি মনে করি। কথা বলতে হবে আপনাদের। জি, আর কিছু কমেন্ট নেই। কথা যদি না বলেন, বাংলাদেশের সনাতনীদেরও সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। পশ্চিমবঙ্গের হিন্দুদেরও, বাঙালি হিন্দুদের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। কারণ বাঙালি হিন্দুরা যখন পশ্চিমবঙ্গ থেকে কথা বলবে, তখন কেন্দ্রীয় সকল হিন্দুরা সজাগ হবে। সাউথের হিন্দুরা জানেই না বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হয়, বাংলাদেশে যে হিন্দুদের নির্যাতন হয়, সাউথের হিন্দুরা জানেই না। এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। সাউথের মানুষ জানে না, বিশ্বাসও করে না, তারা জানেও না, বিশ্বাসও করে না যে বাংলাদেশে, তাহলে ভারতের একটা অর্ধেক অংশই জানে না যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন, জানেই না। ভারতের অনেক রাজ্য আছে, তারা জানে না বাংলাদেশে যে সনাতনীদের উপর নির্যাতন, জানে না তারা। আর সরকার ধীরে, মানে আমার মনে হয় ভারতের সরকার এই বিষয়ে খুব ধীরে পদক্ষেপ নিচ্ছে, খুব স্লো, ভেরি স্লো, স্লো না ভেরি স্লো। আমার মনে হয় এটা আর একটু ফাস্ট হওয়া দরকার। এই সংখ্যালঘুদের, বাংলাদেশে হিন্দুদের রক্ষায়, তাদের নিপীড়নের বিরুদ্ধে ভারতকে একটু ফাস্ট সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, কিছু কমেন্ট দেখি এবার।
ইলেকশন কেমন আছেন ভাইয়া? জি ভালো আছি। ভারতীয় রাষ্ট্র করার আমি। আচ্ছা, আপনি কি লিখলেন? যে ভারতকে সেকুলার ও ধর্মীয় রাষ্ট্র করার আমি বিরোধী। সেকুলার এবং ধর্মীয় রাষ্ট্র দুইটারই বিরোধী, তাহলে কি হবে? আপনি যে ভারতকে একই সাথে সেকুলার বিরোধী এবং কি ধর্মীয় রাষ্ট্র দুটো, ভারত তো ধর্মীয় রাষ্ট্রই, আবার সেকুলারও। এটা তো অটো ন্যাচারালি। ভারতের সনাতন ধর্ম তো সেকুলার ধর্ম, সেখানে নাস্তিক্যবাদকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো ভারত তো সেকুলারই রাষ্ট্রীয় ভাবে। ওটা তো ৭৬ সালে যুক্ত হয়েছে, তার জন্য তো সেকুলার না। বরং ৭৬ সাল থেকে সেকুলার নাই। ভারত তো সেকুলার রাষ্ট্র না ভাই। ভারত যদি সেকুলার রাষ্ট্র হইতো তাহলে মুসলমানদের দরগা মসজিদে ভারতের কন্ট্রোল আছে? নাই। ভারতের সরকারের কন্ট্রোল কার উপরে? হিন্দু ধর্মের প্রতিষ্ঠান, মন্দিরের উপরে, আশ্রমের উপরে ভারতের সরকারের কন্ট্রোল। মুসলমানদের উপরে না। ভারত সরকার কিভাবে ধর্ম নির্ভর? ভারত সরকার তো ইসলামপন্থী সরকার। ভারত সরকার তো এখন ইসলামপন্থী। আপনি দেখেন, হিন্দুদের পক্ষে না তো। ভারত সরকার হিন্দুদের পক্ষে, আপনি কে বললো? তাহলে মন্দির কিভাবে কন্ট্রোল করে সরকার? মসজিদ কন্ট্রোল করে দেখান তো। আপনি ৫৫টা নন ভ্যালুয়েবল ওয়ারেন্ট হয়ে আছে, মামলা হয়ে আছে দিল্লির জামা মসজিদের ইমাম বুখারীর। আজ পর্যন্ত পুলিশ জীবনে গেছে, সাংবাদিক লিখছে, টিভিতে কথা হয়। ৫৫টা নন ভ্যালুয়েবল ওয়ারেন্ট। ভারতের কোন নেতা ৫টা ওয়ারেন্ট দেখান তো, হিন্দু নেতা, যে সে জেলের বাইরে আছে। টিভিতে আপনি কথা বলতে শুনেছেন, পত্রিকায়? কারণ ভয় পায় না। বামপন্থীরা তো বলবেই না। খোদ বিজেপি কথা বলতে ৫৫টা নন ভ্যালুয়েবল ওয়ারেন্ট ইমাম বুখারীর বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে আছে, জান না ওখানে? তাহলে ওটা কিভাবে ধর্ম নিরপেক্ষ? শুধু মুসলমানদের পক্ষে রাষ্ট্র ভারত। ভারত তো মুসলমানদের পক্ষে ভাই। যদি মুসলমানদের পক্ষে না হইতো বাংলাদেশে ১.৫ কোটি মুসলমানকে কিভাবে জায়গা দিলেন? ৬০,০০০ মুসলমান রোহিঙ্গাকে কিভাবে জায়গা দিলেন? কেন ২০০ রোহিঙ্গা পরিবার, বাংলাদেশের রোহিঙ্গা পরিবারকে আপনি হিন্দু তাদের নিলেন না কেন? কেন বাংলাদেশের প্রগতিশীলদের আপনি জায়গা দেন না কেন? ওটা তো ভারত তো এখনো ইসলামপন্থীদের সরকার। কে বললো এটা ভারতে হিন্দুদের সরকার? এটা কে বললো? ধর্মীয় রাষ্ট্র করার পক্ষে না সেকুলার? সেকুলার ও ধর্মীয় রাষ্ট্র করার আপনি দুইটারই বিরুদ্ধে, তাহলে কোনটা? ভারত তো ধর্মীয় রাষ্ট্র। ভারত হিন্দু ধর্মের রাষ্ট্র হবে না থেকে সৌদি আরব হিন্দু রাষ্ট্র হবে, ইরাক হিন্দু রাষ্ট্র হবে। সারা পৃথিবীতে ৫৭টা মুসলিম দেশ, আপনার কোনো সমস্যা হয় না। ১০০ খ্রিস্টান রাষ্ট্র আপনার সমস্যা না। একটা হিন্দু রাষ্ট্র হলে আপনার খুব সমস্যা কেন? একমাত্র ভারতে সনাতনী সভ্যতা, ভারতীয় সভ্যতা, জীবিত সভ্যতা, সেখানে কি সমস্যা হিন্দু রাষ্ট্র হলে? সমস্যাটা কি? সব মেনে নিতে পারেন, ওটা মেনে নেবেন না কেন? একজন লিখেছেন, বাংলাদেশকে টাইট দিতে ভারত সরকার ধীর কিন্তু দীর্ঘ মেয়াদী নীতি নিয়েছে, যেটা ক্রমে ক্রমে দেখা যাবে। হয়তো তাই, কিন্তু অনেক সময় বেশি ধীর ভালো না। বেশি ধীর ভালো। আপনার কথা চমৎকার উদাহরণ দিয়েছেন যে মেহেদি নীতি, আস্তে আস্তে দৃশ্যমান হবে, কথা সত্য। কিন্তু চাণক্য নীতি কি বলে? সবসময় শত্রুর সাথে ধীর গতি চলে না। ধীর গতি করতে গিয়ে একেবারে পিছিয়ে পড়ে যাবেন অনেক সময়। এই ধীর গতি নেওয়ার জন্য কিন্তু পাকিস্তান হয়ে গেছে, মানে দুইটি রাষ্ট্র হয়ে গেছে ধীর গতির কারণে। ধীর গতি সবসময় ভালো না। নিঃসন্দেহে টেস্ট ম্যাচে যদি আপনি মানে একের বেশি স্লো করে ফেলেন রান নিতে, আপনি জিততে পারবেন না। টেস্ট ম্যাচ ধীর খেলা, কিন্তু সেখানেও যদি আপনি রানের গতি কমিয়ে ফেলেন, আপনি হারবেন। একজন লিখেছেন, এতদিন তো ভিসা বন্ধ ছিল, বাংলাদেশের মানুষ বিনা চিকিৎসা পথে মরেছিল না, ছিল না, জান না? তো তাই তো, জান না। আপনার কথা আমি আপনার সাথে একমত যে তারা না যাক, রাইট। কিন্তু যেহেতু তারা মরণের চিন্তা কি এর? তো ঠিকই বলেছেন, না গেলেই হবে। বাংলাদেশের মানুষ না আসলেও হবে। যে একজন লিখেছেন, নাস্তিকদের ভারতের নাগরিকত্ব দেওয়া উচিত। অবশ্যই বাংলাদেশ এবং পাকিস্তান এবং আফগানিস্তানের যারা নাস্তিক, মুক্তচিন্তক, মানবতাবাদী, তাদের অবশ্যই ভারতের নাগরিকত্ব দেওয়া উচিত। কারণ ভারতে নাস্তিক্যবাদ ভারতীয় দর্শনে হাজার বছরের ঐতিহ্য স্বীকৃতি দিয়েছে, অবশ্যই দেওয়া উচিত। জি জি, ঠিকই বলেছেন। সুন্দর একটা দেশ ধ্বংস হয়ে গেল। যে এটা তো আমি বারবার বলি, বাঙালিদের জন্য প্রয়োজন, বাঙালিদের জন্য প্রয়োজন, ওদের জন্য ইন্ডিয়া না হয়ে যদি ইসরায়েল, এটা তো আমি পোহাকেই বলেছি। ইসরায়েল না, বাংলাদেশের পাশে যদি একটা মুসলমান রাষ্ট্র থাকতো, বাংলাদেশ নামের অস্তিত্বই থাকতো না। মনে করেন বাংলাদেশের পাশে ইরান, বা বাংলাদেশের পাশে ইরাক, ইভেন বাংলাদেশের পাশে মনে করেন যে আফগানিস্তান বা পাকিস্তান, তাও বাংলাদেশের অবস্থা কাইল হয়ে যাইতো। বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে যাইতো এরকম যদি হুমকি দামকি দিত। আমাদের তো কপাল ভালো বাংলাদেশিদের, যে ভারতের মতো একটি শক্তিশালী
কিন্তু নিরীহ প্রতিবেশী, তার জন্য আমরা বেঁচে গেছি। আর একটা কথা বলেছেন, ভারত বামপন্থীরা হিন্দু নয়, হিন্দু বংশোদ্ভূত, তাদের কথায় কথায় সব নয়, অনেক অবাঙালি হিন্দুরা নিয়মিত এই বিষয়ে নিয়মিত কথা বলে। যদি তিব্বত আফগানিস্তান পার্সিদের আশ্রয় দেওয়া হয় তবে হিন্দুদের কেন হবে না? জি, এই কথাটা আমিও বলি। জি, এই কথাটা আমিও বলি। জি, ধন্যবাদ যারা কমেন্টস করতেছেন, ধন্যবাদ। এই যে একজন লিখছেন যে ভারতকে টাইট দেওয়ার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা এসে খাদ্য সমন্বয় দেশ থেকে ভারতের, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নিয়েন না। মুরত যদি থাকে ভারতের সাথে সম্পর্ক শেষ করেন। এই জন্য এই যে কে যেন বললেন দীর্ঘমেয়াদী, এই যে দেখেন এরকম আপনি যখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এরকম এই যে কিছু পেয়ারা পাকিস্তানিরা লম্বা লম্বা কথা বলবে, এই সুযোগটা কিন্তু ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার কারণে এই যে এই এরকম ফাত্রামি করতে পারে, কারণ আপনি সুযোগ দিয়েছেন তাই কথাটা বলতেছে। কিন্তু কালকে যদি আপনি বন্ধ করে দিতেন রপ্তানি, খাদ্য রপ্তানি, তাহলে বাংলাদেশ টাইট হয়ে যেত। সেটা ভারত করে, এই জন্য এই সমস্ত পেয়ারা পাকিস্তানের লম্বা লম্বা কথা বলে। খাবে ভারতের, পড়বে ভারতের, কিন্তু ভারতের এই গালি দিবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিলে। এই কারণ অনেক ভালোবাসা। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ। একজন লিখেছেন যে বাংলাদেশের হিন্দু নেত্রী চৈতালি চক্রবর্তী শেষ পরিণতিকে চিন্ময় প্রভুর মতো আপনাকে না, আরে তারা ধরতে পারবেন, এত সহজ না। চৈতালি আর চিন্ময় প্রভুর পার্থক্য আছে, অনেক চৈতালিকে কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। এই যে একজন ফাত্রামি করছে, একটা কি এমডি, কি
এমডি রবিউল লিখছে, বাংলাদেশের হিন্দুরা হচ্ছে বড় ধরনের মুনাফিক, তাদের মধ্যে থেকে তোর আম্মা মুসলমান নামের কিছু কলঙ্ক আছিস। বাংলাদেশের হিন্দুরা ভারতে চলে যায় কেন? ভারতের মুসলমান তো পাকিস্তান চলে আসে না। উত্তর দেই, ভাবির বলা শোনো, ভারতের মুসলমান এত বোধাই না তো, পাকিস্তানের মুসলমান, ভারতের মুসলমানরা এত বোধাই না যে পাকিস্তানের মতো ভিগারিস্তান আর বাংলাদেশের মতো জাকাতিস্তানে তারা গিয়ে থাকবে। ভারতের মুসলমানরা যাতে মাতাল তালে ঠিক, কারণ ভারতের পাসপোর্টটা চলে গেলে সেটা ভেঙে যাবে, ভারতের মুসলমানদের সেটা ভেঙে যাবে, তাই আসবে না। কেউ কি ভিক্ষুক রাষ্ট্রে যাবে? কারণ ভারতে ভাত পায়। আচ্ছা, আমি হিন্দুরা না হয় মুনাফিক, আমরা নাকি ভারতের দালাল, আমার আম্মা ভারতের দালাল, আমরা ভারতের দালাল। তা 1 কোটি থেকে 1.5 কোটি মুসলমান, তোমার মুসলমান কেন ভারতে গিয়ে কামলা দেয় আর বান্দিগিরি করে? সেটা তো বললেন ওরাও কি ভারতের দালাল? আরে 1 কোটি মুসলমান ভারতীয় বর্ডার আছে, চোরাকার বাড়ি করে খায়, ডাইরেক্ট তারা হলো স্বেচ্ছর চোরাকার বাড়ি বুঝো, বর্ডারে চোরাকার বাড়ি করে খায়, তারাও কি ভারতের দালাল? আমার মতো চাপা একটু কম মারো। এই জন্য যায় যে বরং ভারতীয় বাংলাদেশের হিন্দুরা হলো ভোদাই, তাই তারা এখনো ভারতে আছে, বাংলাদেশে থাকে। মুসলমান 1 কোটি যায় কামলা দিতেছে, মুসলমান 1 কোটি 1.5 কোটি যায় বান্দিগিরি করে খায়, দিনমজুরি করে খায়, আর বাংলাদেশে হিন্দুরা বই আছে কেন ভোদাই বলে। বাংলাদেশের হিন্দুরা হলো 1 নম্বর ভোদাই, তারা মুনাফিক না, ভোদাই এবং দুর্বল এবং সাহসীন ভীতু। তার জন্যই তারা এখনো টিকে আছে ওইখানে, মুনাফিকের জন্য যায় না। কারণ যে নির্যাতন, ওই নির্যাতন বাংলাদেশের মতো যদি, পাকিস্তানের মতো যদি সংখ্যালঘু নির্যাতন ভারত করতো, তাহলে সব পালায় আসতো, কারণ ওখানে আরামে আছে। পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমানেরা ভারতে আরামে থাকে, এই জন্য যায় না। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে শ্রীলঙ্কায় যেতে পারবে না, বাংলাদেশের পাসপোর্ট উগান্ডা যেতে পারবে না, বাংলাদেশের পাসপোর্টে বড় পাকিস্তানে গেলে উষ্টা খাবে। সেই জন্য ভারত ছাড়ে না ভারতের মুসলমান। ভারতের মুসলমান তো পাকিস্তানে চাইছিল, যায় নাই কেন? পাকিস্তানের জন্য জান দিল, মাল দিল, জান নিল, মাল নিল, দিল, তা পাকিস্তান যায় নাই কেন? তাদের সাদের পাকিস্তানেই যায় নাই 47 সালে, যাতে মাতাল তো আল্লাহ ঠিক মুসলমান, হিন্দুদের মতো তো বোধাই না, তো না ভারতের হিন্দুর মতো বোধাই, আই এম সরি এই কথাটা বলতে আমি বাধ্য, না তারা বাংলাদেশি মুসলমানের মতো বোধাই। ভারতের মুসলমান বহুত শেয়ানা মাল, মুসলমানদের জন্য স্টেট বানায় নিছে, মাঝখানে আরো বানানোর জন্য পয়সা আছে। এরা তো ভারত হিন্দুদের মতো বোধাই না, দুর্বল না মুসলমান, সেই জন্য পারছে। আর ভারত হলো গণতান্ত্রিক রাষ্ট্র, সেই জন্য থাকে। যেদিন গণতন্ত্র থাকবে না, সেদিন বাংলাদেশে ভারতের মুসলমানরা থাকবে না। আর ভারতের পক্ষে বহু ভারতীয় গাদ্দার, পৃথিবীতে গাদ্দার পয়দায় ভারত 1 নাম্বার আর বাংলাদেশ দ্বিতীয়। এখন বুঝতে পারছো ভাবির পোলা, মুনাফিকের জন্য যায় তা না, কয়দিন পরে তুমিও পালাবা। বাংলাদেশের মুসলমানরা নয় মুনাফিক চলে যায়, সিরিয়া, আরব, ইরান এগুলো থেকে পালা যায় কেন? দেশ ছাড়ে কেন? ওগুলো থেকে দেশ ছাড়ে বিদেশে গিয়ে রিফিউজি হয়েছে কেন? ও ভাবির বলা, বাংলাদেশের হিন্দুরা গাদ্দার মুনাফিক, তো তোমরা কেন থাকো না? ওরা ওখান থেকে যায় কেন? ইউরোপে যায় কেন? আফগানিস্তান থেকে মুসলমান কেন পালায় আসে? আফগানিস্তানের মুসলমান পালায় কেন ভারতে আসছে? ভাবির বলা, ওরা মুনাফিক। ভারত হলো আরামের জায়গা। বিড়াল কোথায় থাকে? বিড়াল বিছানা ভালো পাইলেই থাকে, বিড়াল কোনোদিন কাটালা জায়গায় থাকে না। বিড়াল যাবে ওই গান্দা পানি নালার মধ্যে, বিড়াল যায় থাকবে, এক আঢুকে ভেদর তার মধ্যে গিয়ে বিড়াল থাকে। বিড়াল কোথায় থাকে? যেন সুন্দর সুন্দর বিছানা। মুসলমান হলো বিলাই, যেখানে বাসা ভালো, থাকা ভালো, খাওয়া ভালো, সেখানে গিয়ে থাকে। বাংলাদেশ পাকিস্তানে কোন দুঃখে আসবে? ভিখারিস্তান আর জাকাতিস্তানে এত পাগল তো হয় নাই ভারতের মুসলমান। ভারতীয় মুসলমান, ভারতীয় সনাতনী হিন্দু বা হিন্দু আর বাংলাদেশ হিন্দুর মতো বোধাই না। এই জন্য ভারত ছাড়ে না। যে একজন বলেছেন, আমার মনে হয় সিদ্ধান্ত দীনেশ ত্রিবেদীর একুশে, তিনি মনে হয় কোনো সূত্রপাত পরিকল্পনা, কিন্তু আমার মনে হচ্ছে এটা সিদ্ধান্ত কাফারার কি ব্যাকফায়ার করবে তারা ভুল মাঝে, হয়তোবা, আমি জানি না। একজন লিখেছেন যে নরেন্দ্র মোদী থেকে বাংলাদেশি হিন্দুদের জন্য বেশি কেউ ভাবেনি, সবাই 2019 ভুলে গেছে, প্রটেস্ট ভুলে গেছে। যতবার বাংলাদেশে হিন্দুদের পার্লামেন্টে হয়েছে তা আগে হয়নি, সবকিছু ঢাল পিটিয়ে করতে নেই। কেন ভাই? ঢাল পিটিয়ে করলে সমস্যা কি? সারা দুনিয়া তো ঢাল পিটিয়েই করে, আপনি ঢাকঢোল কেন পিটাবেন না? এটা বাজে কথা। মানে আপনি আসলে ব্যর্থ হয়েছেন, এটা আগে স্বীকার করতে হবে। আপনি
তখনই গোল পোস্টে যায় গোল করতে পারেন না। ব্যাক পাস কখন করেন? বল ফুটবলে ব্যাক পাস কখন করে? যখন আপনি গোল করতে পারেন না। এটা বলেন যে তিনি পারেননি, চেষ্টা করতেছেন। যদি বলেন ঢোকডাল পিটে করো না, মানে ঢাকডোল পিটেই করতে হবে। তার জন্য তো এই অবস্থা। বাংলাদেশের মানুষ তো ঢাকডোল পিটানো বন্ধ করে না, বাংলাদেশের মুসলমান। এখানকার হাঁপানি রোগী বলে ভারত দখল করবে। এইখানে হাঁপানি রোগী কথা বলতে পারে না, ভারত দখল করবে। লিল্লাখররা বলে ভারত দখল। আপনারা কেন বলতে পারেন না? মুরুদ দিতে আপনাদের না, এগুলো বললেন না হয়তো, আমার ওগুলো বুঝ দিয়েন না। বলেন যে গোল পোস্টে গিয়ে ব্যাক করে চলে আসতে পারতেছেন না, চেষ্টা করতেছেন। নরেন্দ্র মোদী অবশ্যই করতেছে, কিন্তু পারেন নাই, চেষ্টা করতেছেন, এটা বলেন। ঢাকডোল পিটিয়ে করবেন না, এই লাইনটা আপনার সাথে আমি দ্বিমত। আপনার আগের টুক ঠিক আছে, দ্বিতীয় টুকু দ্বিমত। ঢাকডোল পিটিয়েই করতে হবে। বিয়ে মানুষ ঢাকডোল পিটিয়েই করে যার মুরুদ আছে। এই যে আরেকজন গালিগালাজ শুরু করেছে, তোমার মোষের সাইজ দেখেই বোঝা যায় তোমার জন্ম কোনো মালায়ন, সুতরাং তোমার কথাবার্তা মালায়নের বাচ্চার মধ্যে। দাড়ি রাখলে যে পাড়ার মতো দেখা যায়, রাখতে তো চাই বাবা। দাড়ি রাখলে মানুষ বলে পাড়ার মতো দেখা যায়। পাড়া বাড়ি গেছো কোনোদিন? পাড়া বাড়ি যাই দেখো, পাড়ারও এরকম দাড়ি থাকে। তা আমার কাছে দাড়ি রাখলে পাড়া পাড়া মনে হয়, তাই আমি রাখি না বাবা। ওটা তোমার মায়ের ভাতারকে রাখতে বলো, তোমার মায়ের লাংদের রাখতে বলো। যারা মসজিদে বলৎকার করে মাদ্রাসা, তাদের রাখতেছে পাড়ার মতো, তাদের রাখতে বলো বাবা। আমার দাড়ি রাখলে নিজের পাড়া পাড়া মনে হয়, তাই আমি রাখি না বাবা। রুচি বোধ এটা, কে মুছ রাখবে না দাড়ি রাখবে, বুঝছো বাজান? ওই যে তোমার পেরা আর আল্লামা ইকবালের দাড়ি ছিল না, আমার মতো মুখ ছিল। বুঝছো শোনা চান? নজরুল ইসলাম আছে না, তোমার জাতীয় কবিতা, আরো মুখ ছিল। বুঝছো বাবা? ওই যে দাড়ি কিন্তু তোমার ওই যে এর দোকান আছে না, তারও কিন্তু নেই। বুঝছো বাজান? যা বলবা হিসাব করে বলো, উপর দিক তোমার গায়ে যেন না পড়ে। এটা হলো সত্য কথা। সত্য কথা বলতে কি ভাই জানেন? বাংলাদেশে হিন্দুরা ভয় পায় সত্য না মিথ্যা বলতে। এটা সত্য, বাংলাদেশের হিন্দুরা ভয়, বাংলাদেশের হিন্দু না ভাই, ভারতের হিন্দুরা ভয় পায়। এটা আমার অভিজ্ঞতা। ভারতের, বাংলাদেশের যে ব্যক্তিটি সবচেয়ে বেশি প্রদেশ ঘুরেছে, এসেছে এবং ভারত নিয়ে সরাসরি পড়েছে এবং গিয়ে দেখেছে, তার মধ্যে আমি একজন। আমি জানি ভাই, ভারতের হিন্দুরাও ভয় পায়। এটা সত্য, এটা সত্য। বাংলাদেশ হিন্দুরা তো ভয় পাবেই। ফরিদ ভাই, হিন্দুরা ভারতের ভিসা নিয়ে যেতেও যেভাবেই নাজেহাল করে, আপনি দেখলে অবাক হবেন। খুব তৃপ্ত, কি অভিজ্ঞ বাংলাদেশ। হ্যাঁ, কি বললেন বুঝি নাই আপনার কথা। ভারতের ভিসা নিয়ে যেতেও নাজেহাল করে, তাহলে ওইখানে 1 কোটি মুসলমান কিভাবে যায় কাজকর্ম করছে, এটা তো বুঝলাম না। ভারতের, বাংলাদেশের মুসলমানরা যাইতেছে, তারা ত্যক্ত বিরক্ত হয় না, নাজেহাল হয় না, বাংলাদেশের হিন্দুরা কেন নাজেহাল হবে? এটা তো আমি বুঝলাম না ভাই। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা দামি কথা বলছেন এখন। হিন্দুদের নিজেদের কিছু করার মুরদ নেই, সরকারের আশায় বসে থাকে কখন বাঁচাবে, কিন্তু মুসলমানরা কারো অপেক্ষায় বসে থাকে না, নবংশ হিন্দু। আপনার সাথে আমি একমত, 99 একমত। ওই যে, এই যে যারা বলছেন না, ওই যে একটু আগে বললেন যে ভারত লেন্দি প্রসেস, মেহেদি প্রসেস, মেহেদি প্রসেস নিলে এরকম কথা বলবে। এই যে স্লোলি যদি আপনি যান, বেশি স্লো যদি হন, কচ্ছপ গতিতে, তাহলে যে এরকম চাপা মারতে আসবে। এই যে, এই যে এরকম বলবে আপনাদের, যারা যে সকল হিন্দুরা এবং ভারতেরা মনে করেন স্লো নিছেন, এই যে এরকম বলবে তখন আপনাদের। এই কারণেই বলে, নাহলে এটা বলার সাহস পাইতো না। বেশি স্লো ভালো না। একজন লিখেছেন যে আসলে ভারত হিন্দুদের নিতেছে না, রাজনীতি করার জন্য জিয়ে রাখেন। এটা আমি আপনার সাথে, এটাও একমত না আপনাদের সাথে, এটাও একমত না। ভারতের, বাংলাদেশের রাজনীতি নিয়ে কি প্রভাব করতে পারবেন আপনি? এখন বলবেন ভারতের রাজনীতি করলে বিজেপি ক্ষমতা, তাহলে সাউথে গিয়ে বিজেপি ভোট পায় না কেন? যদি বলেন বাংলাদেশে মুসলমানরা বিজেপি রাজনীতি করে, তাহলে সাউথে, দক্ষিণ ভারতে বিজেপি আসন পায় না কেন? কি কারণে পায় না? এতদিন কেন পায় নাই? এটা আপনার সাথে একমত না। ভারত হিন্দুদের নিতে চায় না মানে এরা চাইতেও চায় না, এটা বলেন না কেন?
কয়জন চেষ্টা করেছে যাওয়ার জন্য? এখন তো দিছে, বলছে তো যে কোন ভারতের কোন বাংলাদেশি মুসলমান হিন্দু যদি ভারতে প্রবেশ করে তাদেরকে তো করবে না, অনুপ্রবেশকারী হিসেবে কয়জন গেছে? আর কি করবে? নিতে চায় না, এর সাথে একমত না। রাজনীতি জিয়ে রাখা, বাংলাদেশের হিন্দুদের নিয়ে রাজনীতি জিয়ে রেখে তাদের কোনো ফায়দা নেই। পশ্চিমবঙ্গে হয়তো কিছুটা একটা রাজ্য হয়তো সুবিধা হইতে পারে, কিন্তু আর ভারতের তো এতগুলো 29টা 31টা রাজ্য, সব জায়গায় সুবিধা আপনি পাবেন। তাহলে সাউথে বিজয় থালাপতি কিভাবে ক্ষমতায় আসলো? তখন তো বিজেপির ক্ষমতায় থাকার কথা, আসে নাই তো। এটা আপনার সাথে আমি পূর্ণ একমত না, আপনার সাথে আংশিক সত্য, পূর্ণ নই। তবে আপনি যেটা বলেছেন কিছুটা নিতে চায় না, এটাও ঠিক, এটাই করতে হবে ভারতকে, সেটা পরিষ্কার বলতে হবে সরকারকে। যে অনেক লম্বা হয়ে গেল আলোচনা, এত লম্বা আর করতেছি না।